হ্যালো বন্ধুরা, মিন্টু ক্রিয়েটিভ চ্যানেলের পক্ষ থেকে আমি মাফি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থেকে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে। চাচা, তুমি বিশ্বাস করো, ওরা মিথ্যা কথা বলছে। আমি সাথীকে মারার চেষ্টা করিনি। ও তো আমার ছোট বোন, আমার কলিজা। আমিও যে এতদিন তাই জানতাম, কিন্তু ওরা যে বলল তুই নাকি সাথীকে মারার চেষ্টা করেছিস। ওরা মিথ্যা কথা বলছে। চাচি যখন বাড়ি ছেড়ে চলে গিয়েছিল তখন সাথীর বয়স ছিল মাত্র 5 বছর। ওইটুকু মেয়েকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। তুমি কি সব ভুলে গেছো? আর আজকে ওদের কথায় তুমি বলছো আমি সাথীকে মারতে চেয়েছি। আমি সব জানি, কিন্তু তোর চাচিকে বোঝাতে পারছি না। তার উপরে ওই দুইটা মেয়ে তোর চাচিকে ফোনে ছবি দেখিয়েছে, আমিও দেখলাম সে ছবিগুলো। তাতে কিন্তু তুই সাথীকে জলে ডুবিয়ে মারার চেষ্টা করছিলিস। ওই ছবিগুলো এডিট করা, এগুলো আসল ছবি নয়। এগুলো মেহের আর তার চাচার ছেলের ষড়যন্ত্র। ঠিক আছে, আমি জানোয়ারের সাথে কথা বলবো। তুই আর আমাদের বাড়িতে আসবি না। ও যদি তোকে দেখে অশান্তি করবে। ও বিচারের জন্য পঞ্চায়েত প্রধানের কাছে গেছে। আমি কথা বলে নিব, তুই এখন যা এখান থেকে। এতক্ষণ কথা বলছিল আমাদের গল্পের নায়ক নির্মাণ আর তার ছোট চাচা সাইমন মোল্লা। নির্মাণের বাবা হচ্ছে ওয়াসিম মোল্লা। এছাড়াও সাইমন মোল্লা, শওকত মোল্লা 3 ভাই। ওয়াসিম মোল্লা কর্মসূত্রে দুবাই থাকতো। ওখানে রোড অ্যাক্সিডেন্টে সে মারা যায়। নির্মাণের বাবা ওয়াসিম মোল্লা বড়, শওকত মোল্লা মেজো আর সাইমন মোল্লা ছোট। শওকত মোল্লা বিয়ে করেনি। সে ছোট থেকেই তার মামার বাড়িতে থাকে। মামার সন্তান নেই, তাই শওকতকে নিজের কাছে রেখেছে। শওকত মোল্লা মামার কাপড়ের ব্যবসা আছে, তা দেখাশোনা করে। নির্মাণরা 2 ভাই, নির্মাণ বড় ও ছোট ভাই সাহিল। নির্মাণের বাবা যখন মারা যায় তখন নির্মাণের বয়স মাত্র 12 বছর আর ছোট ভাই 7 বছরের। তাদের বাস করা ভিটে ছাড়া আর কোনো প্রপার্টি ছিল না। কিন্তু ওয়াসিম মোল্লা দুবাই থেকে মাঝে মাঝে টাকা পাঠাতো, আর সেই টাকায় কিছু জমি কিনেছিল, যা 2 ভাইয়ের নামে করেছিল ওয়াসিম মোল্লা। নির্মাণের মা মালতী বেগমের আত্মীয়র মেয়ে হল জাহানারা বেগম। জাহানারা বেগম মালতী বেগমের বাড়িতে ঘুরতে এসেছিল, আর সেখানে সাইমন মোল্লার পছন্দ হয় জাহানারা বেগমকে। এই বিয়েতে জাহানারা বেগমের মত ছিল না, কারণ তার একজনের সাথে সম্পর্ক ছিল। সেই ছেলেটির যেহেতু আর্থিক অবস্থা ভালো ছিল না, তাই বাড়ির লোক কিছুটা জোর করে সাইমন মোল্লার সাথে জাহানারা বেগমের বিয়ে দেয়। সাইমন মোল্লা চায়ের দোকান আছে, খুব ভালোই চলে। বাড়িঘর ভালো, টাকা পয়সা থাকার জন্য সাইমন মোল্লার সাথে জাহানারা বেগমের বিয়ে দেন। জাহানারা বেগমের স্বভাব খুব একটা ভালো ছিল না। প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার ষড়যন্ত্র করেছিল, কিন্তু প্রেমিক তাকে ছেড়ে অন্য জায়গায় চলে যায় আর তাকে বিয়ে করতে অস্বীকার করে। এতে জাহানারা বেগম ভেঙে পড়ে আর জেদ করে সাইমন মোল্লাকে বিয়ে করে। 6 বছর তাদের সংসার ভালোই চলছিল। জাহানারা বেগম সব কিছু ভুলে সংসার করছিল। সাথী তখন 5 বছরের। তখন সেই পুরনো প্রেমিকের সাথে জাহানারা বেগমের যোগাযোগ হয়। কাউকে কিছু না বলে জাহানারা বেগম 5 বছরের মেয়েকে ফেলে প্রেমিকের কাছে চলে যায়। ছোট সাথী খুব কান্নাকাটি করে। তখন নির্মাণের ছোট ভাই সাহিল খুব ছোট ছিল। নির্মাণের মা মালতী বেগম দুজনকে একসাথে সামলাতে পারত না। নির্মাণ তখন ছোট সাথীকে কোলে তুলে নেয়। তারপর থেকেই বড় ভাইয়ার কোলে ছোট সাথী বড় হয়। এদিকে স্ত্রীকে খুঁজে না পাওয়ার জন্য সাইমন মোল্লা প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিল। অবশেষে তার খোঁজ পাওয়া যায়। স্টেশনের সামনে বসে কান্নাকাটি করছিল। এলাকার একজন দেখে সাইমন মোল্লাকে ফোন করে। সাইমন মোল্লা স্ত্রীকে খুব ভালোবাসত, তাই কোনো কিছু না ভেবে সে তাকে ফিরিয়ে নিয়ে আসে আর তার অন্যায় কাজকে সে ক্ষমা করে দেয়। কিন্তু জাহানারা বেগমের তখনও সংসারে মন বসে না। মেয়েকে সে সহ্য করতে পারত না। মেয়ে কাছে হলেই তার বিরক্ত লাগত। সাথী তারপর থেকে মায়ের কাছে আর
কখনো যাওয়ার চেষ্টা করতো না। সে বড় ভাইয়া আর বড় মার কাছেই থাকতো। আস্তে আস্তে জাহানারা বেগম সংসারে মনোনিবেশ করে। তার 3 বছরের মাথায় সাথীর ভাই রিয়াদের জন্ম হয়। এইভাবে কয়েক বছর কাটানোর পর হঠাৎ খবর আসে দুবাইয়ে নির্মাণের বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। সাইমন মোল্লা ও জাহানারা বেগম তখন খুব সাহায্য করে নির্মাণদের। কিন্তু কিছুদিন যেতে না যেতেই জাহানারা বেগম তার নিজের রূপে ফিরে আসে। সে ওর ফ্যামিলির মধ্যে ওদেরকে সহ্য করতে পারে না। মাত্র 1 বিঘে জমি দিয়ে আলাদা করে দেয়। তখন নির্মাণ সে সবে মাধ্যমিক পাশ করেছে। সংসার সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। কিন্তু মালতী বেগম একটা সিদ্ধান্ত নেয় যে সে কারো দোয়ায় বাঁচবে না। তাই 1 বিঘে জমি আর বাড়িতে সেলাইয়ের কাজ করে 2 ছেলেকে মানুষ করতে থাকে। সাথী নতুন সাইকেলে চাপা শিখেছে। তার খুব ইচ্ছা সাইকেলে করে স্কুলে যাবে। নদীর পাড়তে স্কুলে যেতে হয়। সে যখন স্কুল থেকে বাড়ি ফিরছিল হঠাৎ সাইকেল সমেত নদীর জলে পড়ে যায়। নির্মাণ সেই সময় সেখান দিয়ে যাচ্ছিল। বোনকে পড়ে যেতে দেখে সে স্থির থাকতে পারে না। নদীর জলে ঝাঁপিয়ে পড়ে সাথীকে উদ্ধার করে। কিন্তু তাদের পাড়ার মেহের বলে একটা মেয়ে ছিল। সে তখন ফোনে ছবি তোলে আর সেই ছবিটা অন্যভাবে এডিট করে জাহানারা বেগমকে দেখায়। নির্মাণের ওপর মেহেরের রাগ ছিল, তাই সে সুযোগটাকে কাজে লাগায়। মেহের পাড়ার একটা ছেলেকে ভালোবাসে। কিছুদিন আগে তাদেরকে খুব খারাপ অবস্থায় দেখে নির্মাণ। নির্মাণের বাবা ও মেহেরের বাবা দুজন ঘনিষ্ঠ বন্ধু ছিল। নির্মাণকে যথেষ্ট ভালোবাসে মেহেরের বাবা নওয়াজ সিদ্দিকী। তাই নির্মাণ কথাটা মেহেরের বাবা নওয়াজ সিদ্দিকীকে বলে। এতে নওয়াজ সিদ্দিকী মেয়েকে খুব বকাবকি করে আর বিয়ে দিয়ে দেবার কথা বলে। সেই কারণে মেহেরের খুব রাগ ছিল নির্মাণের উপর। মেহের সেই সুযোগটা কাজে লাগিয়েছিল। নির্মাণ যখন তার চাচার সাথে কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল তখনই জাহানারা বেগম বাড়িতে প্রবেশ করে। আর নির্মাণকে দেখে জাহানারা বেগম বলল, এই তুই কি করছিস সেখানে? আমার মেয়েকে মারার চেষ্টা করছিস? আবার তুই কি করতে এসেছিস আমার বাড়িতে? ভাগ্যিস ওই মেহের আর তার চাচার ছেলে দেখেছিল, তা না হলে কি হতো তার ঠিক নেই। হয়তো অকালেই আমি আমার মেয়েকে হারিয়ে ফেলতাম। কথাটা বলে জাহানারা বেগম নাকা কান্না শুরু করে। নির্মাণ বলল, চাচি, তুমি আমায় ভুল বুঝো না, তুমি বিশ্বাস করো। নির্মাণ কথাটা শেষ করার আগেই জাহানারা বেগম তাকে তাদের বাড়ি থেকে জোর করে বের করে দেয় আর বলে, বেরিয়ে যা, একদম এই বাড়ি আসবি না। যদি কখনো আমি দেখেছি তুই আমার মেয়ের সাথে কথা বলছিস বা আমাদের বাড়িতে এসেছিস, জানবি সেদিনই তোর শেষ দিন হবে। কথাটা বলে জাহানারা বেগম নির্মাণকে বাড়ি থেকে বের করে দরজাটা বন্ধ করে দেয়। আগে সবাই এক বাড়িতে থাকলেও এখন ঝগড়ার কারণে মাঝখানে দেওয়াল তোলা হয়েছে। একদিকে তার চাচারা থাকে আর একদিকে নির্মাণরা থাকে। নির্মাণ বাড়িতে এলেই তার মা মালতী বেগম নির্মাণকে বলল, কি করতে গিয়েছিলিস? ওকে বাঁচাতে? গালাগাল শোনার খুব ইচ্ছে হয়েছিল, তাই না? মা, এভাবে বলো না। সাথী আমার বোন, ওর যদি কিছু হতো আমাদেরও তো কষ্ট হতো। তুমিও তো তাকে কম ভালোবাসোনি। বেইমানেরা কিছু মনে রাখে না, তাই বলছি যে যেমন তার সঙ্গে তেমন করতে হয়। আর ভুলেও ওই দিকে যাবি না, আর ওর মেয়ের সাথে কথা বলবি না। আমরা যেমন তেমন থাকবো। দেখলি তো, তোর বাবা সব টাকা পয়সা পাঠাতো আর চাচা তার কাছে সব রাখতো, অথচ তোর বাবা মারা যাওয়ার পর আমাদের আলাদা করে দিল। ওরা আমাদের পছন্দ করে না, আমাদের ভালোবাসে না। তাই এবার থেকে আমরা ওদের কথা ভাববো না। ওদের ছেলে মেয়েরা মরলো কি বাঁচলো, আমাদের কি? মায়ের কথায় মন খারাপ করে নির্মাণ বলল, মা, ভিডিওটা সত্যি ছিল না, ও মিথ্যে ভিডিও দেখিয়েছে। এইসব ঘটনা মেহের করেছে। আমি একটা খারাপ ছেলের সাথে ওকে দেখেছিলাম, আর চাচাকে বলে দেওয়ার পর থেকে ও সুযোগ খুঁজছিল আমাকে কিভাবে অপমান করা যায়, আর আজকে সেটা করে ফেলেছি। ছেড়ে দে ওই সব। আমি আমার ছেলেদের বিশ্বাস করি, তাই কোনো প্রমাণই দরকার নেই। তোর মুখের কথাই যথেষ্ট। তোর চাচি পঞ্চায়েত প্রধানের কাছে অভিযোগ করতে গিয়েছিল, কি বলল কে জানে। ওদের কথার মাঝেই তখন পাশ থেকে
নির্মাণের ছোট ভাই সাহিল বলল, কি আবার বলবে? বিশ্বাস করেনি, কিছু সান্ত্বনা দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। আমি গিয়েছিলাম ওইদিকে, আমাকে কাশিম চাচা বলল পঞ্চায়েত প্রধান তোর চাচির কথা বিশ্বাস করেনি। তাছাড়া মেহের মেয়েটা তো ভালো নয়, সেটা এলাকার সকল লোকেই জানে। ওই মেয়েটাই করেছে যত গণ্ডগোল। এদিকে এই ঘটনায় সাথী বিরক্ত। তার বয়স সবে 10 বছর, কিন্তু এই বয়সে মায়ের চরিত্র সম্পর্কে সে সবটাই জানে। তাই সে তার মাকে বলল, মা, তোমার কপাল ভালো যে পঞ্চায়েত প্রধান গুরুত্ব দেয়নি। যদি গুরুত্ব দিয়ে আমাকে ডাক করাতো, আমি কিন্তু সব সত্যিটা বলে দিতাম। ভাইয়া আমাকে ডুবিয়ে মারার চেষ্টা করেনি, ও আমাকে বাঁচিয়েছে। আর বাঁচিয়েছে বলেই এখন তোমার সামনে বসে আছি। তা না হলে তুমি তোমার মেয়েকে দেখতেই পেতে না। তারপর প্রসঙ্গ পাল্টে সাথী বলল, তাছাড়া তোমার মেয়ে মরলেই কি বাঁচলেই কি, কখনো তো মেয়েকে ভালোবাসলে না, আর এখন যে এত ভালোবাসা দেখাচ্ছ। মেয়ের কথায় বিরক্ত হলো জাহানারা বেগম আর বলল, তুই বেশি কথা বলবি না। মেহের তো ছবিগুলো দেখালো, সেখানে নির্মাণ তোকে জলে ডুবিয়ে মারছে। মায়ের কথায় রেগে যায় সাথী আর বলে, মা, ছবিগুলো সঠিক ছিল না, ওগুলো মিথ্যে ছবি ছিল। আর যাকে কেন্দ্র করে এই ঘটনা, তার জ্বলন্ত প্রমাণ আমি তো সত্যিটা বলবই। তুমি চুপ করো, এই প্রসঙ্গে বেশি বাড়াবাড়ি করো না। শেষে নিজের বিপদ নিজেই ডেকে নিয়ে আসবে। অন্যের ক্ষতি করতে গিয়ে না জানি নিজেরই কোনো ক্ষতি ডেকে নিয়ে আসো। মেয়ের কথা শুনে জাহানারা বেগম আর কিছু বলল না। এদিকে নির্মাণের পরীক্ষা হয়ে গেছে। সে এখন বাড়ির সামনে তাদের জমিতে সবজি চাষ করে, আর সেই সাথে কিছু বাচ্চাদের প্রাইভেট পড়ায়। আজকে বাড়িতে এসে নির্মাণ দেখল তার মা বসে সেলাইয়ের কাজ করছে। নির্মাণ তার মাকে বলল, মা, সাহিল কোথায়? সাহিল দোকানে গেছে, বাড়িতে সব কিছু ফুরিয়ে গেছে। আমার হাতে টাকা ছিল না, আবার রহিমের কাছ থেকে 200 টাকা ধার নিয়েছি। ঠিক আছে মা, টিউশন থেকে এই মাসে যে টাকাটা পাবো ওই টাকা দিয়েই রহিম চাচাকে মিটিয়ে দেব। কিছু কাজের চেষ্টা করলি? আমি দেখেছি মা, এই তো সবে পরীক্ষা শেষ হলো, দেখি কি করা যায়। মা ও ছেলের কথার মাঝে তার ছোট চাচার মেয়ে সাথী সেখানে এলো আর নির্মাণকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া, আমি জানি তুমি আমাকে বাঁচানোর চেষ্টা করেছো, কিন্তু এই মেহের আপু মাকে মিথ্যে কথা বলেছে, ও মিথ্যে ছবি দেখিয়েছে। এখানে তোমার কোনো দোষ নেই ভাইয়া। সাথীর কথায় মালতী বেগম কিছু বলতে যাবে, তার আগেই নির্মাণ বলল, মা তুমি চুপ করো, আমি সাথীর সাথে কথা বলছি। তারপর সাথীকে উদ্দেশ্য করে নির্মাণ বলল, তুই তো আমার ছোট বোন, আর তুই জানিস তো আমি তোকে কত ভালোবাসি। আমি তোকে কখনোই চাচার মেয়ে বলে ভাবি না, আমার নিজের বোন বলে মনে করি। আর যাই করি তোর কখনো ক্ষতি করব না, এই বিশ্বাস তুই রাখতে পারিস। নির্মাণের কথায় সাথী ছলছল নয়নে বলল, আমি জানি ভাইয়া তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি, কিন্তু আমাদের দুই ভাই বোনের ভালোবাসা আমাদের পরিবার ভালো চোখে দেখছে না। তোমার নামে মিথ্যে কথা বলছে, আমার খুব খারাপ লাগছে ভাইয়া, খুব খারাপ লাগছে। কথাটা বলে সাথী কান্না করতে থাকে। নির্মাণ তার চোখের জল মুছিয়ে দিয়ে বলে, কান্না করিস না, কি করবি বল, সমাজে সবাই তো ভালো হয় না, কিছু খারাপ লোকও থাকে, আর আমাদের তো তাদেরকে নিয়েও চলতে হবে। তাই সব কিছু ভুলে যা, আমি আর তোদের বাড়ি যাব না। আর তুই যে এসেছিস, তোর মা জানতে পারলে তোকে বকাবকি করবে। তুই বাড়ি চলে যা আর মন দিয়ে পড়াশোনা কর, এসব নিয়ে তুই একদম চিন্তা করবি না। মেয়ের গলা নির্মাণের বাড়িতে শুনতে পেয়ে জাহানারা বেগম চিৎকার করে ডাকতে থাকে সাথী বলে। মায়ের চিৎকার শুনে সাথী আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। সাথীকে দেখে জাহানারা বেগম তার দিকে তেড়ে যায়। সাথী চিৎকার করতে থাকে। নির্মাণ তাদের বাড়ি থেকে সব কিছুই শুনতে পায়, কিন্তু
তার কিছু করার নেই, সাথীকে আরও মারধর করবে। মালতী বেগম বুঝতে পারছে নির্মাণ ছটপট করছে, কিন্তু সে নির্মাণকে বলল, নির্মাণ, তুই যাবি না। তুই ওকে বোন ভাবলে কি হবে? জাহানারা ভালো নয়। জেলের ডোবা থেকে বাঁচাতে গেলি, তাও মিথ্যা অপবাদ দিল। আবার এখন যদি তুই যাস, আরও অনেক খারাপ কথা বলবে। তুই এখন বাইরের দিকে চলে যা। ওর মা জানে তুই ওকে ভালোবাসিস, তাই তোকে কষ্ট দেওয়ার জন্য ওকে আরও আঘাত করবে। সাথী বাড়িতে যেতেই জাহানারা বেগম চুলের মুঠি ধরে তাকে মারতে শুরু করে আর বলতে থাকে, কি করতে গিয়েছিলিস ওদের বাড়িতে? তোকে আমি বলেছি ওদের বাড়িতে যাবি না। তুই কেন আমার কথা শুনিসনি? দেখবি আজকে তোর একদিন কি আমার একদিন। কথাটা বলে জাহানারা বেগম সাথীকে মারতে থাকে। সাথী চিৎকার করতে থাকে। নির্মাণের খুব কষ্ট হয়, কিন্তু সে কিছুই করতে পারে না। সাথীর বাবা এসে জাহানারা বেগমকে বলে, কি হচ্ছে কি তোমার? তুমি এভাবে মেয়েটাকে মারছো কেন? স্বামীর কথায় জাহানারা বেগম রেগে যায় আর বলে, আমি তোমাকে বলেছিলাম একদম ওদের সাথে কথা বলবে না। ওই ছেলেকে আমি বিশ্বাস করি না। ওরা সব কিছু করতে পারে। জলে ডুবিয়ে মারার চেষ্টাও করেছে, তারপরে বড় বড় কথা বলছে। আমি ওদের কথা শুনেছি বলে তোমার মেয়ে আবার ওদের কাছে ক্ষমা চাইতে গেছে। সাথীকে চেয়ে দাও জানারা। তোমার মেয়ে এক কথা বলছে, ওই মেহের আর কথা বলছে। কোনটা সত্যি আমরা বুঝবো কি করে? আমার মনে হচ্ছে মেহের মিথ্যে বলছে। স্বামীর কথায় রেগে যায় জাহানারা বেগম আর বলল, কি সব উল্টোপাল্টা কথা বলছো সাথী? ছোট ও কি এত বোঝে? মেহের আর ওর চাচাতো ভাই দুজনে মিথ্যা বলবে। তুমি চুপ করো আর এই বিষয়ে আর একটা কথাও বলবে না। আল্লাহর কৃপায় সাথী ভালো আছে, এটাই আমাদের কাছে অনেক। তাই তুমি বিষয়টা ভুলে যাও। বাড়ি থেকে মালতী বেগম ও নির্মাণ সব কিছু শুনল, কিন্তু কেউ কিছু মন্তব্য করল না। আজকে সাথী স্কুলে যাচ্ছিল। ও দেখল নির্মাণ বাজার থেকে ফিরছে। সাথী কিছু বলতে যাবে কি, ওপাশ থেকে তখন মেহের আসতে দেখে সাথী আর কিছুই বলল না। সাথীর সাথে ছিল তার বান্ধবী কেয়া। কেয়া তখন বলল, ওই মেহের আপু প্রচুর মিথ্যা কথা বলে, ওকে একদম বিশ্বাস করবি না। যদিও আমি সেদিন ছিলাম না, তবুও আমার মনে হয় তোর ভাইয়া খুব ভালো মানুষ আর তোকে যথেষ্ট ভালোবাসে। তোর ছোট ভাইয়া সাহিল আমার ভাইয়ের বন্ধু, প্রায় আমাদের বাড়িতে যায়। সাহিল ভাইয়া বলছিল তোকে যেদিন তোর মা মারছিল, নির্মাণ ভাইয়ের নাকি খুব কষ্ট হচ্ছিল, তারপর ওর মা ওকে সান্ত্বনা দেয়। কেয়ার কথা শুনে সাথী বলল, কি বলবো বলো তো? আমার মা যে কেন এত অবুঝ আমি নিজেই বুঝতে পারি না। মা নিজেই একদিন বলেছিল মেহের আপু প্রচুর মিথ্যে কথা বলে, আর আজকে দেখো সেই মেহের আপুকেই মা বিশ্বাস করলো। এদিকে নির্মাণ মাঠে প্র্যাকটিস করছে। নির্মাণ একজন স্পোর্টসম্যান, ভালো দৌড়াতে পারে। আজকে সে যখন মাঠের মধ্যে প্র্যাকটিস করছিল, ঠিক সেই সময় এক ভদ্রলোক সেখানে আসে। নির্মাণকে দেখে বলে, বাহ, তুমি তো খুব দৌড়াতে পারো। তা প্রতিদিন তুমি কি এখানে আসো? ইকবালের কথা শুনে নির্মাণ হাসল আর বলল, স্যার, আমি প্রতিদিন সকাল বিকাল এখানে প্র্যাকটিস করি। আমার খুব ভালো লাগে। তা কখন কোন প্রতিযোগিতায় অংশ নিয়েছো? হ্যাঁ স্যার, স্কুলে প্রতিটা খেলায় আমি প্রথম হতাম। ওখান থেকে প্রতিযোগিতায় আমি করেছি। ডিফেন্স চাকরি করার ইচ্ছে আছে? ইকবাল হাসানের কথায় নির্মাণ কিছুটা ভেবে বলল, হ্যাঁ স্যার, ইচ্ছা আছে। যদি সুযোগ আসে তাহলে করবে? হ্যাঁ স্যার, কিন্তু আমাদের তো টাকা পয়সা নেই। আমরা গরিব। আমার বাবা মারা গেছে। আমাদের আর্থিক অবস্থা অতটাও ভালো নয়। কোনো রকম টাকা পয়সা আমরা দিতে পারবো না। নির্মাণের কথা শুনে ইকবাল হাসান হাসল আর বলল, কে বলেছে তোমাকে এসব লাইনের টাকা পয়সা দিতে হয়? ইকবাল হাসানের কথা শুনে নির্মাণ আমতা আমতা করে বলল, আমি শুনেছি স্যার, অনেকে বলেছে।
কে কি বলেছে সেসব বিষয়ে কান দেবা না। মানুষ তো অনেক কথাই বলে, সেটা তো সত্যি নাও হতে পারে। আমি ডিফেন্সে দীর্ঘদিন ধরে চাকরি করছি, আমি এই ব্যাপারটা ভালোই বুঝি। তোমাকে চিন্তা করতে হবে না। যদি তুমি করতে চাও তাহলে আমি যোগাযোগ করে দেব। আমার হাইট খুব ভালো, আমি দেখেছিলাম তুমি দৌড়াতে ভালো পারো, আর তোমার বয়স কম, তাই সুযোগ তোমার কাছে। আমি যোগাযোগ করিয়ে দেব। তারপর বাকিটা তুমি তোমার মেধা আর ভাগ্য দিয়ে এগিয়ে নিয়ে যাবে। আমি আগে ডিফেন্সের চাকরি করতাম, এখন অবসর নিয়েছি। আমি ঢাকা শহরে থাকি, পাশে আমার মামা বাড়ি, তালুকদার বাড়ি। আমার মা মামি কেউই নেই, এই বাড়িটা পড়ে থাকে, তাই মাঝে মাঝে আমি এসে থাকি। আমি যখন ছোট ছিলাম তখন বেশিরভাগ সময় মায়ের সাথেই মামা বাড়িতে থাকতাম, তাই মামা বাড়ির প্রতি একটা টান আজও আমার রয়েই গেছে। ইকবাল হাসানের কথা শুনে নির্মাণ হাসল, কিছু বলল না। ইকবাল হাসান জিজ্ঞাসা করলো, তোমার কি এই গ্রামেই বাড়ি? না স্যার, আমাদের পাশের গ্রামের বাড়ি। আমাদের গ্রামে কোনো বড় মাঠ নেই, তাই প্র্যাকটিস করতে পারি না। প্র্যাকটিস করার জন্য আমি মাঝে মাঝেই মাঠে চলে আসি। খুব ভালো, তোমার চেষ্টা আছে, তুমি পারবে। তা বাবা, তোমার নাম কি? আমার নাম নির্মাণ মোল্লা। হো, তার মানে তুমি পাশের গ্রামে মোল্লা বাড়ির ছেলে। মোল্লাদের কথা আমি শুনেছি। সে যাই হোক, তুমি এখন কিসে পড়ো বলো? হ্যাঁ, সবে অনার্সে প্রথম বর্ষে ভর্তি হয়েছি। তার মানে তোমার বয়স 18 কি 19, তাই তো? 18+। ঠিক আছে, আমি এখন এখানে 2 দিন থাকবো। তুমি তোমার সিভিটা আমাকে দেবে। আপাতত কোনো ফর্ম বেরোচ্ছে না, যদি বের হয় আমি তোমাকে ফোন করে জানিয়ে দেবো। তুমি কিন্তু সাথে সাথে যোগাযোগ করে নেবে। আর যদি সেরকম হয় তুমি আমার বাড়িতে চলে যাবে, তোমাকে চিন্তা করতে হবে না, আমি সব ব্যবস্থা করে দেব। তোমার ফোন নাম্বার আমাকে দেবে, আমি তোমার ফোন করে দেব। আর একটা কথা, যেমন প্র্যাকটিস করেছো করে যাবে, কারণ ওখানে তোমার ফিজিক্যাল ফিটনেস থাকা খুবই জরুরি। ইকবাল হাসানের কথা শুনে নির্মাণ বাড়িতে এসে তার মাকে সমস্ত বিষয় বলল। সব শুনে তার মা বলল, তুই সেনাবাহিনীতে চাকরি করবি, এটা আমার পছন্দ নয়, তুই অন্য জব দেখ। মায়ের কথা শুনে মন খারাপ করে নির্মাণ বলল, কেন মা, যদি আমি করি তাহলে অসুবিধে কি? অসুবিধা বলতে, আমার একটা চাচাতো ভাই ডিফেন্সে চাকরি করত, একদিন দুর্ঘটনায় সে মারা যায়। তারপর থেকে আমার চাচি মাথা খারাপ হয়ে গিয়েছিল। আমি তো দেখেছি আমার চোখের সামনে সেই দৃশ্যগুলো। ভাই খুব ভালো ছিল, যখন আসতো কত কি নিয়ে আসতো, আমি আজও তাকে মিস করি। মায়ের কথা শুনে নির্মাণ বলল, মা, জন্ম মৃত্যু তো আল্লাহর হাতে, আমার কপালে যেটা আছে সেটাই হবে। তুমি যদি আমাকে আটকে রাখো মা, তাহলে আমার বাড়িতে বিপদ হতে পারে। তুমি এসব নিয়ে চিন্তা করো না মা, সুযোগ তো বারবার আসে না। আর আমাদের এই আর্থিক অবস্থা, কিছু একটা না করলে হবে না। আর ওই জমিটা নিয়ে আমরা সংসার চালাবো কি করে? তাছাড়া ভাই পড়াশোনা করছে, ভাইকে তো দেখতে হবে। তবু তুই অন্য চাকরি দেখ, তোর বাবাকে হারিয়েছি, তোরা 2 ভাই আমার নয়নের মণি, আমার বেঁচে থাকার অবলম্বন। তোদের কিছু হয়ে গেলে আমি আর বাঁচব না। এদিকে ভাইয়ের চাকরি হবে শুনে সাহিল ছুটে এসে ভাইকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া, খুব ভালো হয় রে, তুই যদি চাকরি করিস তাহলে আমি পড়াশোনাটা আরও ভালো করে করতে পারবো। আমার ইচ্ছা আমি অনেক দূর পড়াশোনা করব। তারপর মায়ের উদ্দেশ্যে সাহিল বলল, মা, তুমি ভাইয়াকে আটকাবে না, ভাইয়া চাকরি করুক। আমার খুব ইচ্ছা আমি একজন আইনজীবী হব, ল নিয়ে পড়াশোনা করব। তারপর ভাইয়াকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া, তুমি যদি চাকরি করো তাহলে আমাকে সাহায্য করবে তো? ছোট ভাইয়ের কথা শুনে নির্মাণ হাসল আর ভাইয়াকে জড়িয়ে ধরে বলল, তুই কি বলছিস ভাই? তুই পড়াশোনা করবি আর আমি তোকে টাকা দেব না, তা কি হয়? আর 2 বছর আমাকে সময় দে, সব ঠিক হয়ে যাবে। নির্মাণের ছোট ভাই সাহিল মোল্লার বয়স এখন 14 বছর। সে এখন ক্লাস 9-এর ছাত্র। নির্মাণকে সাহিল খুব ভালোবাসে, তার স্কুলের সমস্ত ঘটনা সে খুলে বলে। সেদিন স্কুলে একটা ঘটনা ঘটেছিল। সাহিল এসে তার বড় ভাইয়াকে বলল, জানিস ভাইয়া, আজকে স্কুলে একটা ঘটনা ঘটেছে। ভাইয়ের কথা শুনে নির্মাণ বলল, কি হয়েছে? স্কুলে কারোর সাথে ঝগড়া করেছিস?
ঝগড়া করিনি, তবে আর সহ্য করতে পারছি না। এবার একদিন প্রতিবাদ করব। প্রতিবাদ করবি, কিন্তু কেন? প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে বা বাক স্বাধীনতা আছে। আমি কি করব, আমি কি খাবো, আমি কার সাথে কথা বলবো, এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব ব্যাপার। কিন্তু আমাদের স্কুলে পলিটিশিয়ান নেতা মাহমুদের ছেলে পড়ে। ও যদি ভুল বলে তাহলে ওকে সমর্থন করতে হবে। ও যার সাথে কথা বলবে না, আমরাও যেন তার সাথে কথা না বলি। এটা কীরকম কথা বল? তোর সাথে ঝগড়ার সমস্যা তোর, আমাদের কি? কিন্তু আমাদের কথা বলতে দেবে না। এটা কখনো হয়? যদি ওর কথা মতো কাজ না করি তাহলে পানিশমেন্ট দেবে, মিথ্যে কথা বলবে স্যারদের কাছে। আর যেহেতু ওর বাবা নেতা, তাই প্রত্যেকটা স্যার ওদের সমীহ করে চলে, যেটা আমার পছন্দ নয়। আমি এখন কিছু বলছি না, তার মানে এই নয় যে আমি চুপ থাকব। সেই জন্যই আমার ইচ্ছা আমি বড় হয়ে ল করব, দেশের আইন পাল্টে দেব। এইসব লোকেদের বিরুদ্ধে আগে শাস্তি প্রদানের ব্যবস্থা করব। সাহিলের কথা শুনে নির্মাণের হাসি পেয়ে গেল। সে হাসল না, সে ভাইকে বলল, তুই যা চাইছিস তাই হবে। তুই আগে বড় হ, তারপর তোকে আমি ল পড়াবো। আর তোকে আমি ভবিষ্যতে বিচারপতির আসনে যেন দেখতে পাই। দেখতে দেখতে কিছুদিন কেটে গেল। ইকবাল আর কোনো ফোন করে না। নির্মাণের মন খারাপ হয়ে যায়। সে পড়াশোনায় মন দেয়, সেই সাথে চাষেরও কাজ করে। হঠাৎ একদিন সন্ধ্যের দিকে নির্মাণ যখন পড়তে বসেছিল, তখন তার ফোনটা বেজে উঠল। দেখলো অপরিচিত নাম্বার থেকে ফোন। নির্মাণ ফোনটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ইকবাল হাসান বলছি। মনে আছে একদিন খেলার মাঠে তোমার সাথে আমার পরিচয় হয়েছিল? ইকবাল হাসানের ফোন পেয়ে নির্মাণের মনটা খুশিতে ভরে গেল। সে বলল, স্যার, মনে পড়েছে। তুমি কি আমার ফোন নাম্বার সেভ রাখোনি? ইকবাল হাসানের কথা শুনে নির্মাণ লজ্জা পেয়ে যায় আর বলল, সরি স্যার, ফোন নাম্বারটা সেভ করা হয়নি। ঠিক আছে নির্মাণ, আমি অত গুরুত্বপূর্ণ ব্যক্তি নয় যে তুমি আমার ফোন নাম্বার সেভ করে রাখবে। সে যাকগে, ফর্ম বেরোচ্ছে, তুমি ঢাকায় চলে এসো, এখানে থেকে ফিল আপ করো, আশা করি তোমার জব হয়ে যাবে। ইকবাল হাসানের কথা শুনে নির্মাণ বলল, স্যার, আমাদের বাড়ি থেকে ঢাকা শহর তো অনেক দূরে। তাছাড়া আমি তো কখনো যাইনি ঢাকা। দূর তো কি হয়েছে, এখন যদি তুমি সেনাবাহিনীর চাকরি পাও তোমাকে অনেক জায়গায় যেতে হবে। তখন তাহলে তুমি কি করবে? তুমি আমার বাড়ি থেকে ফর্ম ফিল আপ করতে পারো, কিন্তু পার্সোনালি তোমাকে আমার ভালো লেগেছে, তাই আমি পার্সোনালি চাই তুমি আমার বাড়িতে আসো, আমি তোমাকে পার্সোনালি গাইড করব। ইকবাল হাসানের কথা শুনে নির্মাণ খুশি হয়ে বলল, ঠিক আছে স্যার, আমি একটু মায়ের সাথে কথা বলি। এসব বিষয়ে মায়ের সাথে খুব বেশি আলোচনা করো না, কারণ আমাদের বাঙালি মায়েরা ভীষণ আবেগপ্রবণ হয়। তারা হয়তো তোমার কাছে কাঁদবে, তোমাকে আটকানোর চেষ্টা করবে, তোমাকে দুর্বল করে দেবে। তাই মাকে বেশি কিছু বলবা না, বলবে কাজ আছে। কারণ ডিফেন্সের চাকরি সম্বন্ধে নিশ্চয়ই তোমার মার ধারণা আছে, যদি থাকে তাহলে ও তোমাকে আটকানোর চেষ্টা করবে। তুমি কোনোভাবেই মায়ের কথা শুনবে না। আমারও মা আমাকে এভাবে আটকে রাখার চেষ্টা করেছিল, তাই আমি মাকে কিছু বলিনি। মা তো মাই হয়, মায়ের কাছে সন্তান সবসময় দুর্বল জায়গা। তুমি বলবে আমার একটা কাজের যোগাযোগ রয়েছে, আমি ঢাকায় যাব, 2 দিন আসবো না, এই কথা বলে তুমি চলে এসো। আর চাকরি পেলে তুমি তোমার মায়ের সাথে শেয়ার করে নাও, অন্য জবের কথা বলবে। আর চাকরি পেলে তুমি অন্য জবের কথা বলে বেরিয়ে যাবে। ইকবাল হাসানের কথা শুনে নির্মাণ হাসল। তার পরের দিন নির্মাণ ইকবাল হাসানের কথা মতো তার মাকে বলল, মা, আমার একটা বন্ধু ঢাকায় মামার বাড়ি, ওর মামার বাড়ির ফ্যাক্টরি আছে। আমি ওকে একটা কাজের কথা বলেছিলাম, ওর মামাকে বলেছে, তাই ওর মামা দেখা করতে বলেছে। আমি ওর সাথে ওর মামার বাড়ি যাব, তবে 2 দিন আমি ফিরবো না। তুমি চিন্তা করো না, 2 দিন পর আমি চলে আসব। ছেলের কথা শুনে তার মা মালতী বেগম বলল, তুই যেতে চাইছিস, আমি আটকাব না। আমাদের সংসারের জন্য তোর একটা কাজের খুব দরকার। মায়ের কথা শুনে নির্মাণ হেসে বলল, হ্যাঁ মা, কাজটা হয়ে যাবে, তবে এখন ঢাকা শহরে হবে না অন্য কোথায় হবে সেটা তো বলতে পারছি না।
ওই সামরিক বাহিনীতে চাকরি করার থেকে ফ্যাক্টরিতে কাজ করা অনেক ভালো, এখানে বিপদ কম হয়। তারপর মালতী বেগম ছেলেকে একাধিক পরামর্শ দিল। বলল, তবে শহরে গিয়ে আজে বাজে ছেলেদের সাথে মিশবি না, কার মনে কি আছে বলা তো যায় না, তুই গ্রামের ছেলে। মায়ের কথা শুনে নির্মাণ হাসল, তবে কিছুই বলল না। ওদের কথার মাঝে সাহিল ছুটে এসে তার ভাইয়াকে জড়িয়ে ধরে আর বলে, ভাইয়া তুই ঢাকায় যাবি, আমার জন্য কি আনবি? ছোট ভাইয়ের কথায় নির্মাণ হাসল আর বলল, কি আনবো বল। আমার জন্য বই নিয়ে আসবি, শেক্সপিয়ারের লেখা বই, রবীন্দ্রনাথের বই। নির্মাণ জানে তার ভাই পড়াশোনা করতে খুব ভালোবাসে, বই পেলে সে আর কিছুই চায় না। বই পড়া তার কাছে একটা নেশা, তাই সে বলল, ঠিক আছে ভাই, তাই হবে, তোর জন্য আমি অনেক বই এনে দেবো। তারপর নির্মাণ সাহিলের মাথায় হাত দিয়ে বলল, আমি জানি আমার এই ভাইটা বই পাগল, তুই আমাকে একটা বইয়ের নামের লিস্ট দে, আমি সেই অনুযায়ী তোর জন্য বই এনে দেবো। নির্মাণের কথা শুনে তার ছোট ভাই সাহিল খুশি হয়ে বলল, ঠিক আছে ভাইয়া, তাহলে আমি তোকে একটা লিস্ট করে দিই, তুই সেই মতো নিয়ে আসবি। হুম। দুই ছেলের কথার মাঝে মালতী বেগম সাহিলকে উদ্দেশ্য করে বলল, তুই যে তোর বড় ভাইয়াকে বই আনতে বলছিস, তোর ভাইয়া অত টাকা পাবে কোথায়? তোর ভাই কি চাকরি করে? মায়ের কথায় দুঃখ পেয়ে সাহিল বলল, কেন মা, তুমি ভাইয়াকে দেবে? আমি তো দেখেছি তুমি সেদিনই অনেকগুলো শাড়ি অর্ডার পেয়েছো, ভালোই তো ইনকাম করলে। ওই টাকা থেকে ভাইয়াকে কিছু টাকা দাও, আমার জন্য বইগুলো নিয়ে আসো। টাকা দিলে হবে? সংসার চালাতে হবে না? আমি সেলাইয়ের কাজ ভালো করি বলে তাই অর্ডারটা ভালো পাই। তোর ভাইয়া এইসবে টিউশনি পড়াতে শুরু করেছে, আজকাল খরচ তো জানিস, চলবে কি করে? তুই ভালো ছেলে, তাই স্কুল থেকে স্যারেরা সাহায্য করে বলে বুঝতে পারি না, তা না হলে আমরা কি পারতাম তোকে পড়াশুনো করাতে? মায়ের কথায় বিরক্ত হয় নির্মাণ। সে মাকে বলে, মা তুমি ওকে কিছু বলো না, আমার কাছে টাকা আছে, আমি তা থেকে সাহিলের জন্য বই নিয়ে আসবো। আমরা তো জানি সাহিলের প্রচুর পড়ার নেশা। কিছুদিন আগে ওদের স্কুলের টিচার বলছিল ওকে যদি আমরা একটু গাইড করি ও খুব ভালো রেজাল্ট করবে, ও ভবিষ্যতে ওর স্বপ্ন পূরণ করতে পারবে। ওর ইচ্ছা আইন নিয়ে পড়াশোনা করা, আমরা তাই ওকে পড়াবো। বড় ছেলে নির্মাণের কথায় মালতী বেগম আর কিছু বলে না। ওদের তিনজনের কথাবার্তা পাশের বাড়ি থেকে শুনতে পাচ্ছিল নির্মাণের চাচার মেয়ে সাথী। আজকে সাথী স্কুলে যাওয়ার সময় দেখল তার বড় ভাই আর নির্মাণ আসছে। সে ভাইয়াকে বলল, বড় ভাইয়া, তুমি একটু দাঁড়াবে? তোমার সাথে আমার কিছু কথা আছে। সাথীর কথায় দাঁড়িয়ে পড়ে নির্মাণ। সাথী ছুটে আসে আর বলে, ভাইয়া, আমি আমাদের বাড়ি থেকে শুনছিলাম তুমি নাকি ঢাকায় যাবে, তোমার কোনো কাজে যোগাযোগ হয়েছে বলে। সাথীর কথায় নির্মাণ বলল, হ্যাঁ যাবো তো, কিন্তু কেন? ঢাকা খুব ভালো জায়গা, অনেক কিছু দেখার আছে, আমার খুব ইচ্ছে আমি একদিন আমাদের দেশের রাজধানী ঢাকায় যাব। জানি না আমার কপালে যাওয়া আছে নাকি, তবে তুমি যখন ঢাকায় যাচ্ছ আমার জন্য একটা জিনিস নিয়ে আসতে পারবে? ছোট বোনের কথা শুনে নির্মাণের খুব ভালো লাগলো। সে বলল, কি আনতে হবে বল তোর জন্য। আমার জন্য ওখানকার শপিং মল থেকে একটা লেহেঙ্গা নিয়ে আসবে। সেদিন আমার এক বান্ধবী চাচার বিয়ে ছিল, আমার সব বান্ধবীরে দাওয়াত করেছিল, সবাই লেহেঙ্গা পরেছিল, আমার ছিল না বলে আমি পরতে পারিনি। ওদের কাছে আমাকে কেমন বেমানান লাগছিল। আমি মাকে বলতে মা বলল অনেক টাকা দাম, কিনে দিতে পারবে না। ঠিক আছে বোন, তুই চেয়েছিস আর আমি দেব না, এটা কখনো হয়? আমি দেব তোর জন্য। আমি ঢাকা শহরের বড় মার্কেট থেকে লেহেঙ্গা কিনে নিয়ে আসবো, তুই চিন্তা করিস না। ঠিক আছে ভাইয়া, তুমি কিন্তু কাউকে কিচ্ছু বলবে না, এমনকি বড় মাও যেন না জানে। যদি কোনোভাবে মা জানতে পারে তাহলে মা আমাকে বকাবকি করবে।
সাথীর অসহায় মুখটা দেখে নির্মাণের খুব কষ্ট হয়। সাথী তো জানে নির্মাণ তাকে কত ভালোবাসে। ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছে, সব কিছু ঠিক ছিল, কিন্তু তার বাবা মারা যাওয়ার পর থেকে পরিস্থিতি বদলে গেল। কিছু তো আর করার নেই। মানুষ যখন বিপদে পড়ে তখন মানুষকে চেনা যায়। ছোট ভাই হয়েও বড় ভাইয়ের পরিবারের পাশে দাঁড়ানোর দরকার ছিল সাইমন মোল্লার, কিন্তু তা তিনি করেননি। সাথী ছোট, হয়তো এসব কথাও বুঝবে না। সাথীর মুখের দিকে তাকিয়ে নির্মাণ বলল, তোকে চিন্তা করতে হবে না, আমি নিয়ে আসব। আর আমি কথা দিচ্ছি আমি কাউকে বলবো না, কেউ জানতে পারবে না। বড় ভাইয়ের কাছে আশ্বস্ত হয়ে সাথী স্কুলে চলে গেল। দুদিন পর প্রস্তুতি নিয়ে নির্মাণ ঢাকায় গেল ইকবাল হাসানের বাড়িতে। ইকবাল হাসান আগেই তাকে তার বাড়ির ঠিকানা দিয়েছিল। সেই ঠিকানা অনুযায়ী পৌঁছে গেল নির্মাণ। ইকবাল হাসান খুব খুশি হয়ে বলল, এই তো তুমি চলে এসেছো। এই ভয় পাচ্ছিলাম যে ঢাকায় আমি কখনো যাইনি। আর তুমি ছেলে, তোমাকে কর্ম করেই খেতে হবে, ভয় পেলে হবে? তুমি যদি ডিফেন্সের চাকরি করো তোমাকে তো বিভিন্ন জায়গায় যেতে হবে। ঠিক তা নয় স্যার, আসলে কখনো তো আসেনি, তাই আর কি, আর অন্য কিছু নয়। ইকবাল হাসানের পরিবার খুবই যত্ন করলো নির্মাণকে। ইকবাল হাসানের দুটো মেয়ে। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে মাত্র 18 বছর বয়সে। তার দাদির খুব শখ ছোটবেলায় বিয়ে দেওয়া, সেজন্য কলেজে পড়া শেষ হওয়ার আগে বিয়ে হয়ে গেছে। আর ছোট মেয়ে তিশার বয়স 11 বছর, সে ক্লাস 6-এ পড়ে। নির্মাণকে বাড়িতে দেখে সে খুব খুশি হলো। বাড়িতে কোনো গেস্ট এলে সে খুব খুশি হয়। তার একা থাকতে ভালো লাগে না, তাই নির্মাণকে দেখে সে বলল, আচ্ছা তুমি কি আমার ভাইয়া? তিশার কথায় নির্মাণ কি বলবে ভেবে উঠতে পারল না। তখন ইকবাল হাসান বলল, হ্যাঁ মা, তোমার এটা একটা ভাইয়া। তারপর নির্মাণের উদ্দেশ্যে ইকবাল হাসান বলল, আমার ছোট মেয়ে তিশা আর আমার বড় মেয়ে বিয়ে হয়ে গেছে এই 2 মাস আগে। ওর দাদি শখ ছিল ছোটবেলায় বিয়ে দেওয়ার, তাই 18 বছর পূর্ণ হতেই তার বিয়ে দিয়ে দিয়েছে। সে বিয়ের পর শাশুড়ি বাড়িতে পড়াশোনা করছে। আর আমার ছোট মেয়ে তিশা, ও খুব ভালোবাসে, খুব সহজে সবার সাথে মিশতেও পারে। আমি ওকে বলেছিলাম একটা ভাইয়া আসবে, শোনার পর থেকে ও আনন্দ ধরে না, সবসময় জিজ্ঞেস করছে বাবা ভাইয়া কবে আসবে। তোমাকে দেখে আজও খুব খুশি। নির্মাণ দেখলো তিশা অনেকটা সাথীর বয়সী। নির্মাণ তিশাকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ, আমি তোমার বড় ভাইয়া। তা তুমি কেমন আছো? নির্মাণের কথায় তিশা বলল, জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো ভাইয়া? জি আমি ভালো আছি। তা তোমার নাম তিশা? হ্যাঁ ভাইয়া, আমাকে সবাই তিশা বলে ডাকে। নামটা কিন্তু খুব মিষ্টি। তা তুমি কিসে পড়ো? ক্লাস 6-এ পড়ি। খুব ভালো। জানো ভাইয়া, আমি খুব ভালো ড্রয়িং করতে পারি। তুমি দেখবে আমার ড্রয়িং? হ্যাঁ দেখবো তো, তুমি নিয়ে এসো। পাশ থেকে ইকবাল হাসান মেয়ের কর্মকাণ্ড দেখে হাসছে। তারপর বলল, আমার মেয়েও কাউকে পেলে ছাড়তেই চায় না। তোমাকে পছন্দ হয়ে গিয়েছে, মনে হয় তোমাকে যেতেই দেবে না। তারপর বলল, ঠিক আছে, ফর্ম বেরিয়েছে, তুমি এখন থেকেই ফিল আপ করে দাও, তারপর আমি তোমাকে পুরো ঢাকা শহরটা ঘুরিয়ে দেখাবো। ইকবাল হাসানের কথায় নির্মাণ বলল, স্যার এখানে কোথায় বইয়ের দোকান আছে? কেন, বই কি করবে? আসলে স্যার আমার ছোট ভাই সাইল পড়াশোনায় মেধাবী ছেলে, ও বই পড়তে খুব ভালোবাসে। তাছাড়া স্কুলে কুইজ প্রতিযোগিতা আছে, ও অংশ নিতে চায়। কিছু সাধারণ জ্ঞানের বই নিয়ে যেতে বলেছে, রবীন্দ্রনাথ শেক্সপিয়ারের বই নিয়ে যেতে বলেছে। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা বইয়ের দোকান আছে, ওখানে ভালোই বই পাওয়া যায়। আমি তোমাকে কালকে বিকালের দিকে নিয়ে যাব। স্যার এখানকার শপিং মলটা আমাকে একবার দেখাবেন? কেন, শপিং মলে গিয়ে কি করবে? কিছু কি নিয়ে যাবে মায়ের জন্য? হ্যাঁ, মায়ের জন্য একটা শাড়ি কিনবো। তাছাড়া আমি যখন আসছিলাম আমার চাচার মেয়ে সাথী, যাকে আমি খুব ভালোবাসি, ও আমার কাছে বায়না ধরেছে ও একটা লেহেঙ্গা কিনে দেওয়ার জন্য। সেই জন্য একটা লেহেঙ্গা কিনে নিয়ে যাব। হো তাই বুঝি, তা খুব ভালো। ঠিক আছে, আমি তোমাকে ঢাকায় সব থেকে বড় শপিং মলে নিয়ে যাব।
নির্মাণ ইকবাল হাসানের বাড়িতে দুদিন ছিল। ইকবাল হাসান মার্কেটের সবচেয়ে দামি শপিং মলে নিয়ে যায়। নির্মাণ পছন্দ করে শাড়ি ও লেহেঙ্গা কেনে। দাম দিতে গেলে ইকবাল হাসান তা দিতে দেয় না, নিজে পয়সা মিটিয়ে দেয়। নির্মাণ বলল, স্যার এটা কিন্তু ঠিক হলো না, এর দাম আপনি কেন দেবেন? নির্মাণের কথা শুনে ইকবাল হাসান হাসতে হাসতে বলল, ধরে নাও আমি তোমাকে লোন দিলাম, তুমি তো এখন বেকার, সেইভাবে তো এখন কিছুই করো না, তাই এত টাকা তুমি কোথায় পাবে? তুমি যখন চাকরি পাবে তখন আমাকে টাকা দিয়ে দেবে, কেমন? হিসাব বরাবর। ইকবাল হাসানের কথা শুনে নির্মাণের ভালো লাগলো। সে আর কিছুই বলল না। তারপর বইয়ের দোকানে গেল, সেখান থেকে বই কিনে নিয়ে এলো। গাড়িতে আস্তে আস্তে ইকবাল হাসান নির্মাণকে বলল, নির্মাণ, কেমন জানি তোমাকে দেখে আমার ভালো লাগছে, মনে হচ্ছে তুমি আমার আপন কেউ। তারপর কিছুক্ষণ থেমে কিছুটা ইমোশনাল হয়ে নির্মাণকে বলল, জানো তো, রক্তের সম্পর্ক সবসময় আপন হয় না, কিছু কিছু সম্পর্ক নিজ থেকে তৈরি হয়ে যায়, যা মৃত্যু পর্যন্ত রয়ে যায়। আমার প্রথমে একটা পুত্র সন্তান হয়েছিল, কিন্তু 2 বছরের মাথায় সে মারা যায়। তার জন্ডিস ধরা পড়ে, আর এত তাড়াতাড়ি সেটা হয়েছে যে চিকিৎসা করার সুযোগ পাইনি। সে যদি বেঁচে থাকতো আজ তোমার মতোই বড় হতো। তার কিছুদিন পর আমার বড় মেয়ের জন্ম হয়। আস্তে আস্তে সেই সন্তানের শোক আমি কাটিয়ে উঠি। কথাটা বলে ইকবাল হাসান কিছুটা ভাবুক হয়ে পড়ল। নির্মাণ বলল, কিন্তু স্যার পরে হলেও টাকাটা আপনাকে নিতেই হবে। আমি টাকা নেব না কখনো, বললাম। টাকা তো আমি নেব, তবে এই মুহূর্তে নিচ্ছি না, আগে নিজেকে প্রতিষ্ঠিত করব তারপর। রাতের দিকে নির্মাণ তার মাকে ফোন করে বলল, আসসালামু আলাইকুম মা, কেমন আছো? নির্মাণের ফোন পেয়ে তার মা খুব রেগে গেল আর বলল, ওয়ালাইকুম সালাম, কিন্তু আমি ভালো নেই। একবারও মাকে ফোন করার কথা মনে ছিল না। এখন তো বিয়ে করলি না, বিয়ে করলে হয়তো মায়ের কথা ভুলেই যাবি। সরি মা, তোমাকে কখনো ভোলা সম্ভব নয়। এখানে এসে একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম, তাই ফোন করা হয়নি। তাছাড়া আমি তো সাহিলের ফোনে মেসেজ করে দিয়েছি, হয়তো ও মেসেজ দেখেনি। যাই হোক, তুমি চিন্তা করো না, কাল সকালে রওনা হচ্ছি। আশা করি সন্ধ্যের আগে বাড়ি পৌঁছে যাব। কথাটা বলে ফোনটা কেটে দিল নির্মাণ। নির্মাণ জানে কিছু বললে তার মা কান্নাকাটি করবে। তার পরের দিন সময় মতো সে বাড়ি ফিরে এলো। বই দেখে সাহিল তো খুব খুশি হয়ে গেল আর বলল, ভাইয়া, আমি খুব খুশি হয়েছি। আমাদের এবছর স্কুলে কুইজ প্রতিযোগিতা আছে, আর এগুলো জানা আমার খুব দরকার, তাই তো তোমাকে আনতে বলেছিলাম। তখন পাশ থেকে তার মা বলল, তুই যে তোর ভাইয়ের জন্য আমার জন্য এত কিছু নিলি, তা অনেক টাকা তো খরচ হয়ে গেছে। আমি যে তোকে সেভাবে টাকা দিইনি, তুই বললি তোর কাছে মাত্র হাজার টাকা আছে, ওটা নিয়ে যাবি, তা এত কিছু কিনলি, কোথা থেকে টাকা ম্যানেজ করলি? মায়ের কথায় নির্মাণ বলল, মা, যাদের বাড়ি গিয়েছিলাম সেই ভদ্রলোক খুব ভালো। উনি আমাকে কোনো খরচ করতে দিলেন না, নিজে থেকে সব কিনে দিল। আমি যখন দিতে গেলাম নিল না, বলল লোন হিসেবে দিচ্ছি, যখন ইনকাম করবে তখন তুমি দিয়ে দিবে। আঙ্কেল খুব ভালো, একটা জবের কথা বলছে, আমিও রাজি আছি। মনে হচ্ছে জবটা হয়ে যেতে পারে। ছেলের কথায় মালতী বেগম খুব খুশি হলো আর বলল, খুব ভালো হয়, এই সংসারে টানাটানি আর আমার ভালো লাগছে না। সেদিন কোমরে খুব যন্ত্রণা হচ্ছিল, ডাক্তার বলেছিল একটু কাজ কম করতে, আর কাজ কম করলে চলবে কি করে? তোমাকে কাজ করতে হবে না মা, এবার থেকে তুমি রেস্ট করবে, আমি একাই সংসার ম্যানেজ করব। আগে তুই চাকরি পা, তারপর আমার রেস্ট। এদিকে সাথীর জন্য লেহেঙ্গা এনেছে, সেটা লুকিয়ে রেখেছিল তার মা, জানলে অশান্তি করবে। কিন্তু কোনোভাবে তার মা সেটা দেখে ফেলে আর জিজ্ঞাসা করে, এটা তো মেয়েদের পোশাক, লেহেঙ্গা, এটা তুই নিয়ে এসেছিস কেন? মায়ের কথায় নির্মাণ বলল, মা, একটা সত্যি কথা বলবো, তুমি রাগ করবে না তো? কেন শুধু শুধু রাগ করব? তুই খারাপ কিছু কাজ করেছিস? না মা, আসলে লেহেঙ্গাটা সাথীর। ও সেদিন ওদের বাড়ি থেকে আমাদের আলোচনা শুনেছি। আমি যে ঢাকায় যাব ও জানতো, তাই সেদিন ও যখন স্কুলে যাচ্ছিল
আমাকে দেখতে পেয়ে দাঁড় করায় আর একটা লেহেঙ্গার জন্য আবদার করে। ওর সব বান্ধবীদের লেহেঙ্গা আছে, ওর নেই। ওর বান্ধবীর চাচার বিয়ে, ওরা সবাই যাবে, তাই ও আমাকে বলেছে লেহেঙ্গা কিনে দিতে। তুমি তো জানো না আমি ওই ছোট বোনটাকে কতটা ভালোবাসি, তাই ওর আবদার আমি না রেখে পারি? তুমি কিন্তু কাউকে বলবে না, ছোট চাচি জেনে গেলে অশান্তি হবে। ছেলের কথায় মালতী বেগম আর কিছু বলল না, শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল আর বলল, সবই তো ঠিক ছিল, ওরা যে কেন অশান্তিটা করলো আমি জানি না। তোর বাবা যতদিন ছিল ততদিন সবই ঠিক ছিল, কিন্তু তোর বাবা মারা যাওয়ার পর সব কিছু অন্যরকম হয়ে গেল। আমি তো জানি সাথীকে তুই ভালোবাসিস, আর তুই তো ছোটবেলায় সাথীকে কোলে পিঠে করে মানুষ করেছিস। ওরা বেইমান হয়ে গেল, ও তুই তো কখনো হবি না, তুই যে আমার ছেলে। এদিকে নির্মাণ সাথীকে লেহেঙ্গাটা কি করে দেবে বুঝে উঠতে পারছে না। নির্মাণের কারোর সাথে সাথীর পরিবার কথাই বলে না। নির্মাণ ভেবেচিন্তে একটা বুদ্ধি বের করলো। সে জানে বিকেলবেলায় সাথী পড়তে যায় তাদের গ্রামে মাস্টারের কাছে। সন্ধ্যের পর বাড়ি আসে। নির্মাণ মাস্টারের বাড়ির সামনে দাঁড়িয়ে রইল। যখন দেখলো সাথী বের হচ্ছে, নির্মাণ তখন সাথীকে ডাকলো আর বলল, সাথী শোন এখানে। নির্মাণের কথায় সাথী কাছে গেল আর বলল, আমি জানি ভাইয়া তুমি চলে এসেছো, তা তোমাকে আমি যেটা আনতে বলেছিলাম তুমি সেটা এনেছো তো? হুম। নির্মাণ তখন লেহেঙ্গাটা সাথীর হাতে দিয়ে বলল, এটা তোর জন্য নিয়ে এসেছি, দেখ পছন্দ হয়েছে কিনা। নির্মাণের হাত থেকে লেহেঙ্গাটা নিয়ে সাথী দেখলো আর বলল, ওয়াও ভাইয়া খুব সুন্দর হয়েছে, তোমার পছন্দের তারিফ করতে হয়, আমার খুব ভালো লেগেছে খুব। সাথীর খুশি দেখে নির্মাণ খুব ভালো লাগলো। সে বলল, তুই খুশি হয়েছিস দেখে আমারও ভালো লাগলো। ভাইয়া তুমি এখানে দাঁড়িয়েছিলে আমাকে এটা দেবে বলে? হ্যাঁ রে, সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি চলে যা। সাথী তাড়াতাড়ি লেহেঙ্গাটা নিয়ে তার ব্যাগে ঢুকিয়ে রাখলো আর বলল, তোমাকে চিন্তা করতে হবে না ভাইয়া, আমি কিছু একটা বলে ম্যানেজ করে নেব। নির্মাণ চলে যায়। সাথীর সাথে ছিল তার বান্ধবী কেয়া। কেয়া বলল, তোর ভাই পছন্দ আছে, লেহেঙ্গাটা সত্যি সুন্দর আর তোকে মানাবে। আমি বলেছিলাম ভাইয়াকে আনার জন্য। তোর ভাইয়া কিন্তু খুবই ভালো মানুষ, তোর মা যে কেন অশান্তি করে বুঝতে পারি না। ওটা মায়ের স্বভাব। সামরিক বাহিনীর চাকরির পরীক্ষায় নির্মাণ উত্তীর্ণ হয়। সব দিকে সে ভালো রেজাল্ট করে। তার যোগ দেওয়ার দিন চলে আসে। মাকে কি বলবে সে বুঝে উঠতে পারে না, কারণ তার মা ডিফেন্সের চাকরিকে ভয় পায়। তবুও মাকে তো সত্যিটা বলতেই হবে। সে তখন তার মায়ের উদ্দেশ্যে বলল, মা তোমার একটা সত্যি কথা বলবো। নির্মাণের কথায় তার মা বলল, বল, আবার অনুমতি নিতে হবে কেন? তুমি কান্না করবে না তো? ছেলের কথায় অবাক হয়ে মালতী বেগম বলল, কেন শুধু শুধু কান্না করব? কি হয়েছে কি, আমাকে খুলে বল। মালতী বেগমের কথায় নির্মাণ আমতা আমতা করে বলল, আমি তোমার কাছে মিথ্যে বলবো না। আমি যেদিন ঢাকায় গিয়েছিলাম সেদিন এক আঙ্কেলের সাথে দেখা করতে। যে চাকরিটা আমি পেয়েছি সেটা সামরিক বাহিনীতে, যা তোমার পছন্দ নয়। কালকে আমায় জয়েন করতে হবে। মা তুমি আর আপত্তি করো না। আমার জীবনে স্বপ্ন ছিল আমি দেশের হয়ে কাজ করব। তুমি আমাকে সাহস যোগাও, কিন্তু আমায় বাধা দিও না। কথাটা বলে নির্মাণ তার মায়ের কোলে মাথা রাখে। তার মা কিছুক্ষণ অবাক দৃষ্টিতে নির্মাণের দিকে তাকিয়ে থাকে, তারপর মাথায় হাত বুলিয়ে বলে, না, আমি বাধা দেব না। সুযোগ তো সবার আসে না, তাছাড়া ভাগ্য বলে তো একটা কথা আছে, যা হবে তাকে মেনে নিতে হবে। তুই দেশের কাজ কর, আমি মা হয়ে সবসময় তোর পাশে থাকবো। মায়ের কথায় নির্মাণ খুশি হয়ে মাকে জড়িয়ে ধরে বলল, ধন্যবাদ মা, তোমার এই ছেলের কিচ্ছু হবে না। তোমার দোয়া রয়েছে তো? আমি সামরিক বাহিনীর প্রধান হয়ে দেখাবো, এমন কিছু করব যা সারা জীবন লোকে মনে রাখবে। মা
তোমরা এত আবেগী বলে, তাই তো রবীন্দ্রনাথ তোমাদের উদ্দেশ্যে বলেছে। তারপর নির্মাণ তার মায়ের উদ্দেশ্যে রবীন্দ্রনাথের বঙ্গভূমি কবিতাটা আবৃত্তি করে শোনালো, যেখানে রবীন্দ্রনাথ বাঙালি মায়েদের উদ্দেশ্যে কবিতাটা লিখেছিল। পাপ পুণ্য সুখ দুঃখ উত্থান পথনে, মানুষ হইতে দাও তোমার সন্তানে। নির্মাণ যখন কবিতাটা আবৃত্তি করছিল, শেষের অংশটা তার ভাই সাহিল শোনালো তার মায়ের উদ্দেশ্যে। 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি, মানুষ হতে দাও তোমার সন্তানকে। হে বাঙালি রমণী, আবেগী হইও না, বাস্তববাদী হতে শেখো, তোমরাই আমাদের অনুপ্রেরণা। কবিতাটা শেষ হতেই নির্মাণ তার মায়ের উদ্দেশ্যে বলল, মা, কবিতাটার মানে বুঝো? এই কবিতাটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। উনি বাঙালি মায়েদের উদ্দেশ্যে বলেছিলেন, তাই মা আবেগী হয় না, খুব শক্ত হও, আর সন্তানকে তুমি জয়ী হয়ে আসার আহ্বান করো। আমি যেন দেশের জন্য কিছু করতে পারি মা। ছেলের কথায় মালতী বেগম বলল, দেখ বাবা, আমি তো মুখ্য মানুষ, অত কিছু বুঝি না। শুধু আমি চাই তোরা ভালো থাক, আমি আর বাধা দেব না। যদি তোরা ভালো থাকিস তাহলে আমিও ভালো থাকবো, আমি আর কান্না করব না। তারপরে দিন নির্মাণ যখন বেরোবে বাড়ি থেকে, কিছুটা দূরে দেখে তার চাচার মেয়ে সাথী দাঁড়িয়ে আছে। নির্মাণের সামনে যেতে সাথী কান্না করতে করতে নির্মাণের উদ্দেশ্যে বলল, ভাইয়া, তুমি চাকরি পেয়ে গেছো? আমি চাকরি পেয়েছি, কিন্তু তুই কান্না করছিস কেন? তুমি চলে যাচ্ছ তাই আমার কষ্ট হচ্ছে। কথা না বললেও আমি তো তোমার কথা শুনতে পারতাম ভাইয়া, তোমাকে দেখতে পারতাম, কিন্তু সেগুলো তো আর পারবো না। সাথীর কথায় নির্মাণ হাসলো আর বলল, কান্না করিস না, মন দিয়ে পড়াশোনা করবি। আমি কিছুদিন পর ছুটিতে আবার বাড়ি আসবো। সত্যি বলছো? মিথ্যে কেন বলবো? ভাইয়া, আমাদের এই দুই পরিবারের দ্বন্দ্ব কখনো কি মিটবে না? সাথীর কথায় নির্মাণ মন খারাপ করে বলল, আমি জানি না সাথী। তুমি কিন্তু আমাকে কখনো ভুলে যেও না ভাইয়া। তুই কি করে ভাবলি আমি তোকে ভুলে যাব? তুই যে আমার কতটা প্রিয়, তোকে যদি আমি বোঝাতে পারতাম। নির্মাণ চলে যেতে উদ্যত হলেই সাথী ছুটে এসে নির্মাণকে জড়িয়ে ধরে। নির্মাণ সাথীকে বুক থেকে সরিয়ে দিয়ে বলে, কেউ দেখে ফেলবে, তারপর আবার তোর মাকে বলবে, তোর মা আবার তোকে বকাবকি করবে। কেন কান্না করছিস? আমার মনে হচ্ছে আমাদের আর দেখা হবে না। সাথীর কথা শুনে নির্মাণ মজা করে বলল, কে বললো দেখা হবে না? পাগল মেয়ে, আমাদের দেখা ঠিক হবে। দেখবি তোর বিয়ে যখন হবে, তোর ভাইয়া কোথা থেকে যে হাজির হয়ে যাবে তুই সেটা বুঝতেই পারবি না। হ্যাঁ রে সাথী, আমি যেখানেই থাকি তোর বিয়েতে ঠিক আসবই। তখন তুই আবার আমায় মনে রাখবি তো? মনে রাখবো। তাহলে কান্না বন্ধ কর আর বাড়ি চলে যা। তোর তো নিজের ফোন নেই, তা না হলে নাম্বার দিতাম ফোন করার জন্য। আমি ছোট বলে এখনো ফোন কিনে দেয়নি। ঠিক আছে, তুই আগে বড় হ, পড়াশোনা কর, তারপর আমি তোকে ফোন কিনে দেব। নির্মাণ চাকরিতে জয়েন করে প্রথমে তাকে সিলেটে যেতে হয়। সেখানে কিছুদিন থাকার পর সে আবার ঢাকায় ফিরে আসে। এদিকে, দাদি, তুমি আর আমাকে মারধর করো না, আমি আর তোমার জিনিসে হাত দেব না। শয়তান মেয়ে, তুই জানিস এই জিনিসটার কতটা? তোকে বেরোছি তো আমি, তুই দেখে শুনে কাজ করবি। আর আমার ভুল হবে না দাদি, তুমি আর আমাকে মেরো না। ঠিক আছে, আমি আর তোকে মারবো না, তবে তুই তোর খালাকে কিছু বলবি না। পূরবী হলো আমাদের এই গল্পের নায়িকা। তার বয়স এখন 13 বছর। খুব ছোটবেলায় মাকে হারায়, বাবা দ্বিতীয়বার বিয়ে করে। সৎ মা পূরবীকে সহ্য করতে পারত না, তাই পূরবীর খালা নূপুর বেগম পূরবীকে নিজের কাছে নিয়ে চলে আসে। নূপুর বেগমের একটি মাত্র ছেলে, 10 বছর বয়স, স্কুলে পড়ে। নূপুর বেগম একটা কিন্ডারগার্টেন স্কুলে পড়ায়। নূপুর বেগম যতক্ষণ থাকে ততক্ষণ মনাইরা বেগম কিছু বলে না, কিন্তু চলে গেলে সে পূরবীকে কথা শোনায়। আজকে পূরবী মনোয়ারা বেগমের রুমে ঝাড়ু দিচ্ছিল
আর তার একটা কাচের বয়াম ছিল সেটা ভেঙে যায়। সেই কারণে পূরবীর ওপর অত্যাচার করছিল মনোয়ারা বেগম, জাহানারা বেগমের মা। আর নূপুর বেগম জাহানারা বেগমের ভাইয়ের বউ। আর পূরবীকে বাড়িতে আশ্রয় দেওয়ার জন্য নূপুর বেগমকে জাহানারা বেগম সহ্য করতে পারে না। বাড়িতে এসে নূপুর বেগম দেখল পূরবী মন খারাপ করে বসে আছে। নূপুর বেগম পূরবীকে বলল, তোর মন খারাপ কেন? তোকে দেখে মনে হচ্ছে তুই কান্না করছিস। আমি থাকিনি, নিশ্চয়ই আমার শাশুড়ি তোকে কিছু বলেছে। খালার কথা শুনতে পেয়ে পূরবী কান্না বন্ধ করে বলল, না দাদি আমায় কিছু বলেনি, আমি এমনিতেই কান্না করছি। তুই কি আমাকে বোকা ভেবেছিস যে আমি কিছু বুঝিনি? কি হয়েছে আমাকে বল, আমার শাশুড়ি কি কিছু বলেছে? নূপুর বেগমের কথা শুনতে পেয়ে মনাইরা বেগম বলল, আমি তোমার বোনের মেয়েকে কিছু বলিনি। তোমার বোনের মেয়ে পাকামি করে আমার রুমে ঢুকে ঝাড়ু দিচ্ছিল আর আমার কাচের বয়ামটা ভেঙে দিয়েছে। আর পরিষ্কার করতে গিয়ে ওর হাত কেটে গেছে, তাই ও কান্না করছে। আমি কেন কিছু বলবো? শাশুড়ির কথা শুনে নূপুর বেগম পূরবীকে বলল, পূর্বে উনি যা বলেছেন সত্যি বলেছেন। সত্যি করে বল আমায়, তুই নিজে থেকে রুম ঝাড়ু দিতে গিয়েছিলি না? ও যেতে বলেছিল? খালার কথায় পূরবী একবার মনোয়ারা বেগমের দিকে তাকালো, তারপর নূপুর বেগমের দিকে। দাদি কিছু বলেনি, আমি নিজে থেকে গিয়েছিলাম। আজকে কাজের লোক আসেনি, তাই আমি পরিষ্কার করছিলাম। আচ্ছা ঠিক আছে, আর ওনার রুমে ঢুকবি না। আজকে কি কারণে স্কুলে ছুটি ছিল? আমাদের স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় 4টি ছেলে মেয়ে বিভিন্ন বিষয়ে ফার্স্ট হয়েছে, সেই কারণে এক পিরিয়ড হওয়ার পর ছুটি দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখন খাবি, চল খেয়ে ঘুমিয়ে পড়বি। আর পাকামো করে কোনো কাজ করতে যাবি না। পূরবী তার খালার কাছে মিথ্যে কথা বলল। মনাইরা বেগম তার রুমে ঝাড়ু দেওয়ার জন্য পূরবীকে বলেছিল। পূর্বে 6 বছর বয়স থেকেই তার খালার কাছে থাকে। তার খালা ভালোবাসলেও খালা শাশুড়ি ও খালু তাকে পছন্দ করে না। পূরবী যদি সত্যিটা বলে দেয় তাহলে তার খালা শাশুড়ির সাথে অশান্তি করবে। সেই ভয়ে পূরবী আর কিছুই বলল না। এদিকে সাথী লেহেঙ্গাটা পরে যখন যাচ্ছিল তখন জাহানারা বেগম সাথীকে বলল, এই ড্রেসটা আবার কবে কেনা হলো? মায়ের কথায় সাথী বিরক্ত হয়ে বলল, কেনা হয়নি। আমার পয়সা কোথায় যে আমি কিনবো? এটা আমাকে একজন গিফট করেছে। গিফট করেছে? এত দামি পোশাক? কিন্তু তোকে কে গিফট করলো শুনি? আমার বান্ধবী কেয়া দিয়েছে। ওর চাচার বিয়ে, আমরা সব বান্ধবীরা যাব লেহেঙ্গা পরে। সবার লেহেঙ্গা আছে, আমার নেই। সেই জন্য কেয়া ওর চাচাকে বলে আমাকে এটা কিনে দিয়েছে। কেয়ার পরিবার তো এমনিতেই কৃপণ, এত দামি ড্রেস তোকে কিনে দিল? আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস করা না করা তোমার ব্যাপার। যেটা সত্যি সেটা বললাম। তুমি চাইলে কেয়াকে জিজ্ঞাসা করতেই পারো। ঠিক আছে, আমি জিজ্ঞাসা করব। তখন পাশে ছিল সাইমন মোল্লা। সে বলল, জিজ্ঞাসা করতে হবে না, কারণ সাথী সত্যি বলছে, কারণ ড্রেসটা আমার সামনেই দিয়েছে। স্বামীর কথায় জাহানারা বেগম আর কিছু বলল না। সাথী কেয়াকে সব শিখিয়ে দিয়েছিল। কেয়া সেই মতো তার বাবার সামনে ড্রেসটা সাথীকে দেয়। সাথী কেয়াদের বাড়ি গেছে। কেয়াকে আগে বলল, কেয়া, তোর মায়ের ফোন আছে? মায়ের ফোন কেন থাকবে না? আমাকে একবার দিবি? কেন? তোর বড় ভাইয়ের সাথে কথা বলবি? হ্যাঁ রে, আজকে 6 মাস হলো ভাইয়া চলে গেছে। তারপর থেকে ভাইয়ের সাথে আর আমার কথা হয়নি। ভাইয়ার ফোন নাম্বারটা আমি জানি। পরীক্ষার ভালো রেজাল্ট করেছি, সেটা জানাবো না? ঠিক আছে, আমি ফোনটা নিয়ে আসছি। তারপর কেয়ার কাছ থেকে ফোন নিয়ে সাথী নির্মাণকে ফোন করলো। 2 বার বাজার পর নির্মাণ ফোনটা তুলল। অপরিচিত নাম্বার দেখে নির্মাণ সালাম জানিয়ে জিজ্ঞাসা করলো, কে বলছেন? নির্মাণের কথা শুনে সাথী বলল, ভাইয়া, আমি সাথী বলছি। এরই মধ্যে তুমি আমায় ভুলে গেলে ভাইয়া? সাথীর কথা শুনে নির্মাণ বলল, তোকে ভুলতে পারি আমি? তোর সাথে কি করে কথা বলবো? তোর কোনো ফোন নেই,
তা তুই কার ফোন থেকে কথা বলছিস? আমার বান্ধবী কেয়ার মায়ের। জানো ভাইয়া, তোমার ড্রেসটা খুব সুন্দর হয়েছে, সবাই প্রশংসা করেছে। আর যেই জন্য ফোন করেছিলাম, পরীক্ষায় আমার খুব ভালো রেজাল্ট হয়েছে। তাই? কংগ্রাচুলেশন। খুব ভালো মন দিয়ে পড়াশোনা কর। ভাইয়া তুমি ভালো থাকবে, আমি আবার ফোন করব। এখন রাখছি। কথাটা বলে সাথী ফোনটা কেটে দেয়। এদিকে নির্মাণ একটা মিশনে গিয়েছে। সেখানে কিছু সন্ত্রাসী পর্যটকদের উপর হামলা করছে। খুব গোপনে নির্মাণ তার টিম নিয়ে সেখানে হাজির হয় আর সন্ত্রাসীদের মুখোমুখি হয়। কিছুক্ষণ পরে সন্ত্রাসীরা আত্মসমর্পণ করে, কারণ তাদের সংখ্যা খুবই কম ছিল। এতে নির্মাণের নাম ছড়িয়ে পড়ে। এই মিশনে নির্মাণ তার নিজস্ব ফোনটা হারিয়ে ফেলে। কিছুদিন পর সে আবার তার নতুন ফোন কেনে। আগের নাম্বারটা পাল্টে অন্য নাম্বার দেয়। এদিকে সাথী চেষ্টা করেও নির্মাণকে ফোন করতে পারে না। আর সাথী নিজস্ব কোনো ফোন না থাকায় নির্মাণও তাকে ফোন করতে পারে না। রাতের বেলা নির্মাণ ফোন করলো তার মাকে আর বলল, মা কেমন আছো? মালতী বেগম তখন শুয়ে পড়েছিল। ছেলের ফোন পেয়ে সে উঠে বসলো আর বলল, আমি ভালো আছি বাবা, তুই কি করছিস? এই তো সবে অফিস থেকে ফিরলাম। আর সাহিল কি করছে মা? প্রাইভেট পড়তে গেছে। তুই কবে বাড়ি আসবি? খুব কাজের চাপ, ছুটি পাচ্ছি না। ছুটি পেলে যাব। এবার তো বাড়ি করতে হবে, শুধু টাকা পাঠালে হবে? দায়িত্ব কে নেবে? তোর ভাই এসব দায়িত্ব নিতে পারবে না। আমি একা মেয়ে মানুষ, আমি কি করব? গুলশান চাচাকে তো সব বলা আছে, ওই ব্যবস্থা করে দেবে। আমি ফোন করে চাচার সাথে কথা বলেছি। চাচা বলেছে তোর মাকে চিন্তা করতে হবে না, ও দাঁড়িয়ে থেকে সব ব্যবস্থা করবে। সামনের মাসেই বাড়ি তৈরি কাজ শুরু করে দাও। আমি তোমার অ্যাকাউন্টে আরও কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, তুই সাবধানে থাকবি। নির্মাণদের আগের বাড়িগুলো ইটের তৈরি, কিন্তু অনেক দিনের পুরনো, তাই নতুন করে আবার সে বাড়ি করছে। বাড়ির এক পাশেই কিছুটা জায়গা পড়ে আছে, সেখানেই করছে। সাহিল যেহেতু পড়াশোনা ছাড়া কিছু জানে না, তাই নির্মাণ তার পাড়ার এক চাচাকে ধরেছে যেন সে দায়িত্ব নিয়ে তাদের বাড়িটা করে দেয়। তারপর গুলশান চাচার সহযোগিতায় নির্মাণের বাড়ি তৈরি হলো। 5 মাসের মধ্যে বাড়ির কাজ সম্পূর্ণ হয়ে গেল, কিন্তু ছুটি না পাওয়ার জন্য নির্মাণ আসতে পারল না। মালতী বেগম বিরক্ত হয়ে নির্মাণকে ফোন করলো। নির্মাণ ওয়াশরুমে ছিল। ফোনটা বাজার পর বন্ধ হয়ে গেল। নির্মাণ ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো মায়ের ফোন। নির্মাণ কল ব্যাক করলো। সাথে সাথে মালতী বেগম বলল, কি ব্যাপার তোর? তুই কি ঠিক করেছিস আর বাড়ি আসবি না? তুমি কি বলছো মা? তুমি তো জানো এসব চাকরিতে খুব বেশি ছুটি পাওয়া যায় না। ছুটি না পেলে কি করে বাড়ি যাই বলো? তোকে আর বাড়ি আসতে হবে না। একেবারে মা মরে গেলে মাকে কবর দিতে আসবি। নতুন বাড়ি হয়ে গেল, এখনো আসার নাম নেই। মায়ের কথা শুনে নির্মাণের খুব কষ্ট হলো। সে বলল, এভাবে বলো না মা, তুমি ছাড়া আর কে আছে বলো? বাবা তো কবেই চলে গেছে। তুমি তো আমাদের ভরসা। তোমাকে 100 বছর বাঁচতে হবে। এত সহজে তোমাকে তো আমরা ছেড়ে দেব না। ঠিক আছে, তোকে আর আমি কিছু বলবো না। তুই তোর মতো ছুটি পেলে বাড়ি আসিস। এবার কিন্তু আমি তোর বিয়ে দেব। তোর জন্য তোর মামাকে একটা মেয়ে দেখতে বলেছি। ঠিক আছে মা, তুমি যা বলছো তাই হবে। এবার যখন আমি বাড়ি যাব, তখন তোমার পছন্দ করা মেয়েকে আমি বিয়ে করব। শোন না, আজকে সাহিল বলছিল ওদের স্কুল থেকে ছাত্রছাত্রীদের ঘুরতে নিয়ে যাচ্ছে, আর বাড়ি থেকে অভিভাবকদের যেতে বলেছে। অনেকের বাবা যাবে, অনেকে আবার মাও যাবে। যেদিন যাবে তার পরদিন সকালে ফিরে আসবে। আমাকে সাহিল বলছিল যাওয়ার জন্য। কি করব বল তো? চলে যাও, কোথাও তো যেতে পারো না। বাড়িতে তো পড়ে আছো, শুধু কাজ করে যাচ্ছ। এবার তোমার একটু ঘুরতে যাওয়ার কথা। যদি সুযোগ আসে তাহলে হাতছাড়া করো না, চলে যাও। তা কোন জায়গায় ঘুরতে নিয়ে যাচ্ছে? রাঙামাটি। চলে যাও, খুব সুন্দর জায়গা। তাছাড়া সাইলের বন্ধুদের অনেক বাবা মার সাথে তোমার পরিচয় আছে তো। তুমি তো এমনিতে স্কুলের গার্ডিয়ান, মিটিংয়ে যাও, সমস্যা হবে না। আজকে মালতী বেগম সাহিলের সাথে রাঙামাটি ঘুরতে গেছে।
ছেলেমেয়েরা যে যার মতো ঘোরাঘুরি করছে। মোট 56টা ছেলে ও 12 জন টিচার এসেছে, আর তার সাথে তাদের অভিভাবকরা এসেছে। মোট 2টো বাস এসেছে। সারাদিন ঘোরার পর একটা হোটেলে ছিল। তারপর দিন সকালে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। মাঝ রাস্তায় বাসগুলো দাঁড়িয়ে ছেলেমেয়েদের টিফিন করছিল। টিফিন করা হয়ে গেলে সবাই বাসের উদ্দেশ্যে রওনা হয়। মালতী বেগম রাস্তায় এপার থেকে ওপারে যাচ্ছিল। ঠিক সেই সময় একটা ট্রাক আসে আর মালতী বেগমকে পিষে দিয়ে চলে যায়। সাহিল তখন কিছুটা দূরে দাঁড়িয়েছিল। মায়ের রক্তাক্ত শরীর দেখে সে সেখানেই জ্ঞান হারায়। সবাই ছুটে এসে কিন্তু কেউ কিছু করতেই পারে না। ট্রাক ততক্ষণে চলে যায়। মালতী বেগমকে দ্রুত হসপিটালে ভর্তি করা হয়, কিন্তু মালতী বেগম কোনো রেসপন্স করতে পারে না। অবস্থা খারাপের দিকে যায়। সাহিলের স্কুল টিচার নির্মাণকে চিনত। সাহিলের কাছ থেকে নাম্বার নিয়ে সে নির্মাণকে ফোন করে। নির্মাণ তখন ডিউটিতে ছিল। নির্মাণের ফোনে অপরিচিত নাম্বার দেখে নির্মাণ একটু ভাবে, তারপর সেই ফোনটা রিসিভ করে আবার বলে, আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি পারভেজ চৌধুরী, তোমার ছোট ভাই সাহিলের স্কুল টিচার। হ্যাঁ স্যার, বলুন, সব ভালো তো? না, কিছু ভালো নয়। তোমাকে একটা খারাপ খবর শোনাবো, তবে তুমি ভেঙে পড়বে না। আমি জানি তুমি ডিফেন্সে চাকরি করো, আর যারা ডিফেন্সে চাকরি করে তারা সহজে ভেঙে পড়ে না। পারভেজ রহমানের কথা শুনে নির্মাণ বলল, স্যার কি হয়েছে আমাকে বলুন, আমার মা ভাই সব ঠিক আছে তো? না, কিছু ঠিক নেই। আজকে তোমার ভাই আর মা আমাদের সাথে ঘুরতে এসেছিল। তারপর পারভেজ চৌধুরী নির্মাণকে সমস্ত ঘটনার কথা খুলে বলল। সব শুনে নির্মাণ কাঁদতে কাঁদতে বলল, আপনি কি বলছেন স্যার? আমার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে আর আমার ভাই মায়ের এই অবস্থা থেকে জ্ঞান হারিয়েছে। আমরা খুব তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা করছিলাম, কিন্তু অবস্থা খারাপের দিকে যাচ্ছে। ওনাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে হবে। প্লিজ স্যার, আপনি দয়া করে ওদেরকে ঢাকায় নিয়ে আসার ব্যবস্থা করুন। আমি ঢাকায় আছি, আমি হসপিটালে সব কিছু ব্যবস্থা করছি, আপনি নিয়ে আসুন। তারপর স্কুলে টিচারদের সহযোগিতায় মালতী বেগমকে ঢাকায় নিয়ে যায়। নির্মাণের সুপারিশে হসপিটালে ভর্তি করা হয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সেদিনই মালতী বেগম মারা যায়। নির্মাণ খুব ভেঙে পড়ে। সাহিলের জ্ঞান ফিরলেও সে মানসিক ডিপ্রেশনে চলে যায়। নির্মাণ ঢাকাতেই মালতী বেগমের দহন কার্য সম্পূর্ণ করে। সাহিলকে উন্নত চিকিৎসার জন্য নিজের কাছে রেখে দেয়। এই মুহূর্তে ওকে ঢাকায় রেখে চিকিৎসা করাতে হবে, কোনোভাবে গ্রামের বাড়িতে যাওয়া যাবে না। নির্মাণ ভাইকে নিজের কাছে রেখে তার চিকিৎসা করতে লাগলো। এদিকে গ্রামের বাড়িতে মালতী বেগম মারা গেছে শুনে জাহানারা বেগম খুব খুশি হয়েছে। তার খুশি দেখে তার মেয়ে সাথী বলল, কারো মৃত্যুতে কেউ যে এত খুশি হতে পারে তোমাকে না দেখলে তা জানতেই পারতাম না। তবে চিন্তা করো না মা, একদিন সবাইকে যেতে হবে। আজ বড় মা গেছে, কালকে তুমি যাবে, এটাই তো সৃষ্টিকর্তার নিয়ম। মেয়ের কথায় রেগে যায় জাহানারা বেগম আর বলে, উল্টোপাল্টা কথা বলবি না। বাহ, কি এমন উল্টোপাল্টা বললাম? তুমি যা করছো সেই জন্যই তো এই কথাটা বললাম। তখন পাশের রুম থেকে সাইমন মোল্লা বলল, তোদের মা মেয়ের ঝগড়া কবে বন্ধ হবে বলতে পারি? জীবন নেও হবে না, যতদিন না মা তার চরিত্র বদলায়। আমি ঠিকই বলছি, ওরা ভালো মানুষ ছিল না। তা না হলে বাড়ি করে আবার ভোগ করতে পারলো না। বাড়ি এবার কে ভোগ করবে? শুনলাম তো শৈলের মাথায় ঠিক নেই, ভুলভাল বকছে, মায়ের মৃত্যু মেনে নিতে পারছে না। আর নির্মানুষ যে চাকরি করে না জানি আবার ওর অন্য কিছু হয়ে যায়। মা, অন্যের অমঙ্গল চেয়েও না, অন্যের চাইতে গিয়ে না জানি তোমাদের কিছু আবার হয়ে যায়। দেখতে দেখতে কেটে গেল আরও কয়েকটা বছর। পূরবী কলেজে ভর্তি হয়েছে। আজকে পূরবী কলেজের এক বান্ধবী মায়াকে বলল, মায়া, তুই সেই দিন বলছিলিস তোর মামার শপিং মল আছে, ওইখানে লোক নেবে। নেবে তো, কেন, কি হয়েছে? আমার একটা কাজের খুব দরকার, তুই তো আমার বিষয়ে সবটাই জানিস।
ছোটবেলায় মাকে হারিয়েছি, তারপর বাবা বিয়ে করেছে, আমার সাথে যোগাযোগ রাখে না, শুধু খালা ছিল। তাই না হলে আমার যে কি হতো। খালা আর কতদিন আমার দায়িত্ব নেবে বল। এবার আমি বড় হয়েছি, আমি ভাবছি কিছু একটা কাজ করব। তুই একটু তোর মামাকে বলে দেখ যদি শপিং মলে আমাকে নেয়। কেন নেবে না? আমাদের মতো মেয়েদের তো নেবে। ওখানে কাস্টমার এলে তাদেরকে ড্রেস দেখাতে হবে, আর কিছু কাজ নয়। কিন্তু তুই তো পড়াশোনায় ভালো, তুই বলেছিলিস তোর নাকি ব্যাংকে চাকরি করার খুব ইচ্ছা। তুই যদি শপিং মলে কাজে ঢুকিস তাহলে তো তোর পড়াশোনা হবে না। তোর মামার শপিং মল কোথায়? ঢাকায়। ওখান থেকে যেটা আসছে 2 ঘন্টা পরে 4 ঘন্টা চলে যাবে, তারপর ওখানে 9 ঘন্টা ডিউটি দিতে হবে। তুই কি করে পারবি? যদি সেরকম হয় ওখানে আমি বাসা ভাড়া করে থেকে যাব, আর কলেজ আসবো না। পরীক্ষার সময় ছুটি নিয়ে শুধু পরীক্ষাটা দেব, কিছু করার নেই। ঠিক আছে, আজকে রাতে আমি মামার সাথে কথা বলবো। পূরবীর কথায় মায়া বলল। তারপর রাতের দিকে মায়া মামার সাথে কথা বলে তার মামার রাজি হয়ে যায়। তারপরের দিন মায়া পূরবীকে বলল, পূরবী, আমি মামাকে ফোন করে তোর কথা বলেছি, মামা তোকে যেতে বলেছে। মামা বলেছে অসুবিধা হবে না। অনেক মেয়েরা কাজ করার সাথে সাথে পড়াশোনা করে। ওখানে মিতু বলে একটা মেয়ে কাজ করে, সে নাকি ওখানকার একটা হোস্টেলে থাকে, আবার তার সাথে পড়াশোনা করে। মামা বলেছে সব ব্যবস্থা করে দেবে। মায়ের সাথে কথা বলে সব পাকা করে বাড়িতে সে তার খালা নূপুর বেগমকে বলল, খালা, আমি সামনের সপ্তাহে ঢাকা চলে যাচ্ছি। ওইখানে একটা শপিং মলে আমি কাজ পেয়েছি, আর থাকার ব্যবস্থাও আছে। পূরবীর কথা শুনে নূপুর বেগম বলল, তার মানে তুই এই বাড়িতে থাকবি না? এতদিন তো রইলাম, আর কত তোমাকে জ্বালাবো বলো। আমি বড় হয়েছি, নিজেরটা করে নিতে পারবো। আমার বান্ধবীর মায়া এই কাজের ব্যবস্থা করেছে, স্যালারি ভালো দেবে, তাই সুযোগটা হাতছাড়া করতে চাইলাম না। স্বাবলম্বী হওয়ার আমি পছন্দ করি, আমি আটকাবো না তোকে। তুই যদি নিজের পায়ে দাঁড়াস খুব ভালো কথা, তবে পড়াশোনা ছেড়ে দিস না। এই তো সবে কলেজে ঢুকলি, এর মধ্যে কলেজ ছেড়ে দিলে হবে? অন্তত গ্র্যাজুয়েশন কমপ্লিট কর, চাকরির সাথে সাথে পড়াশোনাটাও কমপ্লিট করবি। হ্যাঁ খালা, ভাবছি ঢাকায় কোনো কলেজে অ্যাডমিশন নেব। যদি ওখানে অ্যাডমিশন নিতে না পারি তাহলে পরীক্ষার সময় কিছুদিন ছুটি নিয়ে এখানে এসে পরীক্ষা দেব। আমার বান্ধবী মায়া আমাকে সাহায্য করবে বলেছে, দেখা যাক কি হয়। ঠিক আছে, যদি ঢাকার কলেজে চান্স পেয়ে যাস সে তো খুব ভালো কথা। তারপরের দিন পূরবী ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। ওখানে শপিং মলে কাজে ঢুকে অ্যাডভান্স 1 মাসের বেতন নিয়ে নেয়। যেহেতু শপিং মলটা মায়ার মামার, তাই তারা আর আপত্তি করে না। তাছাড়া আসার সময় নূপুর বেগম তাকে কিছু টাকা দিয়েছিল। তারপর একটা মেয়েদের হোস্টেলে থাকা শুরু করে। মায়ার মামার সাহায্যে ঢাকার কলেজে চান্স পেয়ে যায়। সপ্তাহে 1 দিন কলেজে যায় আর 6 দিন ডিউটি দেয়। এদিকে সাহিল এখন অনেকটাই সুস্থ হয়ে গেছে। মানসিক ডিপ্রেশন সে অনেকটাই কাটিয়ে উঠেছে। নির্মাণ তাকে ঢাকার কলেজে ভর্তি করে দিয়েছে। কিছুদিনের জন্য তার কলেজ ছুটি ছিল। সাহিল রুমে বসে বই পড়ছিল। নির্মাণ সেখানে আসে আর সাহিলকে বলে, সাহিল, তুই তো আগের চেয়ে অনেকটাই সুস্থ আছিস, গ্রামের বাড়িতে একবার যাবি? নির্মাণের কথায় সাহিলের মনটা খারাপ হয়ে গেল। মায়ের কথা তার মনে পড়ে গেল। তার চোখ দিয়ে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। চোখের জল মুছে সাহিল নির্মাণকে বলল, ভাইয়া, আমি গ্রামের বাড়িতে যেতে পারবো না। ওখানে গেলেই আমার মায়ের কথা মনে পড়বে। মায়ের সাথে কত স্মৃতি আছে। গেলে হয়তো আমি আবার ডিপ্রেশনে চলে যাব। তাই আমার যাওয়ার ইচ্ছা নেই। তুই যদি যাস, ঘুরে আসতে পারিস। তুই কি বলছিস সাহিল? তুই না গেলে আমি কি করে যাব? এখন গ্রামে যাওয়া বন্ধ কর। আমার যে এক্সামটা দেওয়ার কথা ছিল সেটা সামনের সপ্তাহে, আর ওটাতে যদি আমি পাশ করে যাই তাহলে কলেজ থেকে আমাকে বিদেশে পাঠাবে। ওখানে গিয়ে আমি ল নিয়ে পড়াশোনা করব। তুই তো জানিস ভাইয়া,
আমার একজন আইনজীবী হওয়ার খুব ইচ্ছা। ঠিক আছে, তুই যা চাইছিস তাই হবে, আমি আর তোকে জোর করব না। আজকে সাথীর পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। সে খুব ভালোভাবেই পাশ করেছে। তার মনটা খুব খারাপ, মনে কোথাও শান্তি নেই। তাকে মন খারাপ দেখে, সাথী অত ভালো রেজাল্ট করলি তুই, মনে কেন শান্তি নেই? একটু হাসতে দেখছি না তোকে। কেয়ার কথায় সাথী মন খারাপ করে বলল, আমার বড় ভাইয়ের কথা খুব মনে পড়ছে। ভাইয়া আমাকে বলছিল ভালো করে পড়াশোনা করবি, আর আজকে এই দিনে আমি আমার ভাইয়াকে দেখতে পাচ্ছি না। আজ কতদিন তার সাথে আমার কথা হয়নি, কতদিন দেখিনি তাকে আমি। জানি না আল্লাহ কখনো আমাকে ভাইয়াকে দেখার সুযোগ দেবে কি না। মন খারাপ করিস না সাথী, খুব তাড়াতাড়ি তোর ভাইয়া তোর সাথে দেখা করবে ইনশাল্লাহ। তোর কথা যেন সত্যি হয় কেয়া। আজকে নির্মাণ ডিউটিতে এসেছিল, নির্মাণের অফিস কলিগ। আজহার বলল, নির্মাণ, কিছুদিনের মধ্যে আমাদেরকে আর একটা মিশনে যেতে হবে। আজহারের কথায় নির্মাণ বলল, তা মিশনটা কোথায় হবে? এখনো পর্যন্ত কোনো খবর আসেনি আমাদের কাছে, যে কোনো সময় খবর আসতে পারে, তৈরি থাকতে বলেছে। আমরা তো সব সময় তৈরি আছি দেশের জন্য মরতে। তারপর নির্মাণ, তোর ভাই সাহিল কেমন আছে এখন? ভালো আছে, ডিপ্রেশন কাটিয়ে উঠেছে। ও সামনের সপ্তাহে কানাডা চলে যাচ্ছে স্টাডি করার জন্য। ল নিয়ে পড়বে, ওখানকার ভালো কলেজে ভর্তি হবে। খুব ভালো কথা। ওদের কথার মাঝে নির্মাণের ফোন আসে, দেখলো ফোন করেছে। নির্মাণ বলল, হ্যাঁ বল, কি বলছিস? ভাইয়া, আজকে রান্নার বুয়া আসতে পারবে না, ফোন করে জানিয়েছে তার মেয়ের শরীর খারাপ, মেয়ের বাড়ি যাবে। তাহলে রান্না কে করবে? ঠিক আছে, তোকে চিন্তা করতে হবে না, অনলাইনে খাবার অর্ডার দিয়ে দে। দূর, আমার বাইরের খাবার খেতে ভালো লাগে না। কি করবি বল, যখন যেমন তখন তেমন চালাতে হবে আমাদের। নির্মাণের কথা শুনে সাহিল ফোনটা কেটে দেয়। আজহার নির্মাণকে বলল, তোর ভাই কেন ফোন করেছিল, কি বলল? রান্নার বুয়া আসেনি, মেয়ের শরীর খারাপ, মেয়ের বাড়ি গেছে, তাই খাওয়া দাওয়া কি হবে জানতে চাইছিল। ও, ওই জন্যই বলছিলিস অনলাইনে অর্ডার দিতে? তাছাড়া উপায় নেই, বাইরের খাবার খেলে সাহিলের আবার শরীর খারাপ করে। নির্মাণের কথা শুনে আজহার মজা করে বলল, তুই এক কাজ কর, বরং বিয়ে করে ফেল। বিয়ে করে ফেললে তো আর বাইরের খাবার খেতে হবে না, তখন সাহিলের ভাবি সাহিলকে রান্না করে খাওয়াবে। ধুর, কী সব উল্টাপাল্টা কথা বলছো, বিয়ে আমার? কেন নয়, আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি তোর জীবনে বসন্ত আসতে চলেছে। এই মেয়ে দেখবি তোকে খুব ভালোবাসবে। তুই কি করে বুঝলি? তুই কি জ্যোতিষ চর্চা করিস? ঠিক তা নয়, মনে হলো তাই বললাম। আজহারের কথায় নির্মাণ কিছু বলল না। নির্মাণ, তোর প্রায় 28 বছর বয়স হতে চলল, সত্যি করে বল, আজ পর্যন্ত কোনো নারীর প্রেমে তুই পড়িসনি? আজহারের কথা শুনে নির্মাণ চোখ বুজে একটা মিষ্টি মেয়ের কথা তার মনে হলো। অনেকদিন আগে সে মেয়েটাকে দেখেছে, তখন তার বয়স ছিল 12 বছর আর মেয়েটার 6 বছর। সেই মেয়েটার মুখটা এখনো মাঝে মাঝে তার মনে হয়। তাকে ভাবতে দেখে আজহার বলল, কিরে, কি ভাবছিস? নিশ্চয় ভাবের কথা। মনে হয়। সাথী এখন কলেজে পড়ছে। আজকে কলেজে বেরোবার সময় তার মা জাহানারা বেগম সাথীকে বলল, আজকে কলেজ থেকে তাড়াতাড়ি বাড়ি আসবি, বাড়িতে কিছু গেস্ট আসবে। মায়ের কথায় বিরক্ত হয়ে সাথী বলল, আমি জানি তোমার গেস্ট কারা। তারপর সাথী তার মাকে বলল, তোমাকে পরিষ্কার একটা কথা বলে দিচ্ছি, আমি কিন্তু বিয়ে করব না। দয়া করে কোনো পাত্রপক্ষের লোক যেন আমার বাড়িতে না আসে। মেয়ের কথায় রেগে যায় জাহানারা বেগম আর বলল, বিয়ে করবি না তো কি করবি শুনি? কে তোকে বসে বসে খাবে? মেয়ে হয়েছিস, পরের বাড়ি যেতে হবে না? এখন একদম বিয়ে কথা বলবে না। আমার চাকরি করার ইচ্ছে আছে, চাকরি করার পর তারপর আমি ভেবে বিয়ে করব। চাকরি তো পড়ে আছে, কত শিক্ষিত বেকার বসে আছে তার ঠিক নেই।
ওকে আবার চাকরি দেবে কে? সরকারি চাকরি নাই পাই, প্রাইভেট কিছু করব, তবে এই মুহূর্তে আমি এখন বিয়ে করব না। তাই কানের কাছে বিয়ে বিয়ে করে আমাকে একদমও বিরক্ত করবে না। তারপর প্রসঙ্গ পাল্টে সাথী বলল, আর তুমি ভাইয়াদের বাড়িতে কি সব রেখে এসেছো? কেন ভাইয়াদের বাড়ি নোংরা করেছো? ওরা কি তোমাকে দায়িত্ব দিয়ে গেছে? পরিষ্কার তো করতে পারোনি, নোংরা করার অধিকার তোমায় কে দিয়েছে? দেখে এসেছি, বেশ করেছি। তাতে তোর কি? ফাঁকা পড়েছিল তাই রেখে এসেছি। কম তো পাপ করিনি এতদিন, এখনো পর্যন্ত ভোগ করতে পারবো না। শুধু বাড়ি তৈরি করলে হবে? ভোগ করার আমার কপাল দরকার। মা তো মরে গেল, আর দুটো ছেলে মায়ের শোকে বাড়ি ফিরে আসে না। বাড়ি আমরাই ভোগ করব, আর কে ভোগ করবে? উল্টোপাল্টা কথা বলবে না। ওদের বাড়ি পড়ে থাকবে, ওদের বাড়িতে কিছু রাখবে না। তোমার অধিকার নেই ফিরে আসুক আর নাই আসুক, সেটা ওদের ব্যাপার। তুমি আগে কালকে ওই জিনিসগুলো ওদের বাড়ি থেকে বের করবে। জাহানারা বেগম নির্মাণের বাড়ির ভেতরে কিছু জ্বালানির কাঠ রেখে দিয়েছিল, আর তাতে বাড়িটা নোংরা হয়ে গেছে। সেটা সাথী দেখেছে, তাই সে তার মাকে বলল। মা মেয়ে ঝগড়ার মাঝে সেখানে আসলো সাথীর বাবা সাইমন মোল্লা। মেয়েকে বলল, তা কি হবে, রেখেছে তো। তুই যেভাবে চিৎকার করছিস তাতে এখানে তোর মায়ের কোনো দোষ দেখছি না। তুমি তো মায়ের কোনো কালে দোষ দেখতে পাও না। তুমি যদি মায়ের দোষ দেখতে পারতে তাহলে আজকে পৃথিবীতে আমরা সুখী হতাম। তুমি নড়বড়ে বলেই সংসারে এত অশান্তি। তুমি হলে পৃথিবীতে নিষ্ঠুর মানুষ, তা না হলে ভাইয়া ভাবি চলে গেল, ভাইপো দুইটা কোথায় পড়ে আছে তার একবারও খোঁজ নিয়েছো? তোমার সাথে তো ওদের রক্তের সম্পর্ক। আমি তো ওদের ফোন নাম্বার জানি না, তা না হলে আমি যোগাযোগ করতাম। তবে আমি যদি কখনো খোঁজ পাই, যেভাবেই হোক আমি ওদেরকে ওদের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো। আমি তো জানি বড় ভাইয়া আমাকে কত ভালোবাসে। ছোটবেলায় মায়ের থেকে বড় ভাইয়া আমাকে বেশি কোলে নিয়েছে। মায়ের তো কখনো সময়ই ছিল না আমাকে দেখার। ওকে নামে মা, ও তোর নামেই মা, শুধু জন্ম দিয়েছে, দায়িত্ব কখনোই পালন করেনি। কথাটা বলে সাথী চলে যায়। সাথী চলে যাওয়ার পর জাহানারা বেগম বলল, দেখো, তুমি আর বেশি দিন মেয়েকে বাড়িতে বসে রেখো না। 20 বছর হয়ে গেছে, এবার তুমি দেখাশোনা করো। ভালো ছেলে পেলে বিয়ে দিয়ে দেওয়াই ভালো। কালকে মা ফোন করেছিল, মায়ের আত্মীয়দের মধ্যে ভালো ছেলে আছে, যদি আমরা রাজি থাকি তাহলে নিয়ে আসবে। মেয়ে যদি রাজি না থাকে এখন যোগাযোগ করতে যেও না, শুধু শুধু অপমান হবে। ও তো তোমার কথাই বলেছে, তোমার জন্য। তুমি কেন ওকে কিছু বলছো না? কি বলবো আমি? তোমাকে তো কখনো আমি কিছু বলিনি, আর সেখানে মেয়েকে কেন বলবো? তার চেয়ে আমার মতো মানুষকে চুপ থাকাই ভালো। পূরবী শপিং মলের সাথে সাথে পড়াশোনাও কন্টিনিউ করছে। তার অনার্স ফাইনাল পরীক্ষা হয়ে গেছে, এখনও রেজাল্ট বের হয়নি। আজকে পূরবী আর তার বান্ধবী মিতু যখন শপিং মল থেকে ফিরছিল বাসে করে, ঠিক সেই সময় দুটো দুষ্টু ছেলে সেই বাসে ওঠে, আর ছেলেগুলো ওদেরকে বিরক্ত করেছিল। বাসে কম বেশি সব লোক বিষয়টা দেখছে, কিন্তু কেউ কিছু বলছে না। সেই বাসে নির্মাণ ছিল, সেদিন তার ডিউটি ছিল না। কিছু কাজ থাকায় সে মার্কেটে কেনাকাটি করতে গিয়েছিল। হঠাৎ ছেলেগুলো আচরণ তার খারাপ লাগে। সে সাথে সাথে একটা ছেলের গালে চড় মারে আর বলল,